তাহলে আজকে আমরা নেবো অ্যান্টিবায়োটিক, তাই তো? হ্যালো রাফি। জি স্যার, শোনাচ্ছি। তাহলে প্রথম ফিগারে দেখো কিছু মাইক্রো অর্গানিজম আছে, আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে, নিশ্চয় ভাইরাস আছে, তাই না? আর তার মানে আমরা ক্লাসে যাই। এই অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার কে করলো? আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? 1928 সালে। এবং কোথা থেকে তৈরি করলো? একটা ফাঙ্গাস থেকে করলো, যার নাম হলো পেনিসিলিয়াম। অ্যান্টিবায়োটিকের নাম কি? পেনিসিলিন। ঠিক আছে, তাহলে তারিখটা খেয়াল রাখো। এই 1928 কে করলো? আলেকজান্ডার ফ্লেমিং। এবং প্রথমটা করলো পেনিসিলিন। পেনিসিলিন এবং কোথা থেকে করলো? পেনিসিলিয়াম। আচ্ছা, এখন এই অ্যান্টিবায়োটিক 1928 সালে তৈরি হলো, আর এখন হলো 2028, এখনো আসেনি, 100 বছর হয়নি এখনো, তাই তো? এবং এই যে 1928 সালের আগে, বিশেষ করে যখন ওই যে ওয়ার্ল্ড ওয়ার হলো পৃথিবীতে, তখন ট্রিটমেন্ট দেওয়ার জন্য কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। তারপরে এই যে ওই সময় বাস্তবতা নিরিখে পেনিসিলিন নিয়ে আসলো, এবং পেনিসিলিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হতো। এরপরে দেখো এখনো 100 বছর হয়নি, কেবল 2020। তাহলে দেখা যায় অনেক অ্যান্টিবায়োটিক চলে আসে, শো অ্যান্টিবায়োটিক আসছে, আবার এগুলো কি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে আমরা কোথায় আছি? গোটা খালি বাংলাদেশ না, গোটা পৃথিবী হবে, কোথায় আছি আমরা? এই যে অ্যান্টিবায়োটিক নতুন প্রতিদিন, তাহলে কি আমাদের যে সায়েন্টিস্টরা প্রতিদিন অ্যান্টিবায়োটিক তৈরি করবে? হ্যাঁ, এটা কি সম্ভব? একটা অ্যান্টিবায়োটিক তৈরি করা কিন্তু চারটি কথা নয়। অ্যান্টিবায়োটিক তৈরি করবে, তাকে ট্রায়াল দিতে হবে, সেখানে অনেক তোমার থিসিস করতে হবে, তারপর কস্টিং এর ব্যাপার আছে। তো প্রতিদিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলে আমার প্রতিদিন তোমার রেজিস্ট্যান্স হবে, তাহলে লাভটা কি? আলটিমেটলি এমন একটা সময় আসবে, যদি আমরা কনসাস না হয়, তাহলে এমন একটা পর্যায়ে আসবে যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তখন আবার সেই 1928 সালের দিকে ঘুরে যেতে হবে। তখন যেমন পেনিসিলিন ছাড়া চিকিৎসা দেওয়া যেত না, ঠিক ওই একটা পর্যায়ে চলে আসবে। তারপরে অ্যান্টিবায়োটিক করার উদ্দেশ্যটাই যে অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে হয় এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যাতে না হয়, এগুলো আমরা জানবো আজকে। তো অ্যান্টিবায়োটিক ক্লাস যেটা, সেটা অলরেডি তোমাদের মনে হয় জিয়াউল স্যার পড়াইছে ফার্মাকোলজি, তাই তো? এখন আমি বেশি কিছু বলতে চাইবো না। জিয়াউল স্যার পরে আমি যদি বেশি কিছু বলতে যাই অ্যান্টিবায়োটিক, তাহলে তোমার জিয়াউল স্যার আবার মাইন্ড করে বসবে যে আমার যোগান স্যার আবার এই ক্লাস নিচ্ছে, মন খারাপ করবে, তাই তো? যার ফলে আমি বেশি ক্লাস নেবো না, জাস্ট খালি জাস্ট কিছু আমি জিনিস ইয়ে করবো। অ্যান্টিবায়োটিক কি ক্লাস হয়নি তোমাদের? পড়ানো হয়নি স্যার। পড়ানো হয়নি স্যার, ফার্মাকোলজিতে পড়ানো হয়নি স্যার। আচ্ছা, এগুলো করবে। অ্যান্টিবায়োটিককে আমরা অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস, একে আমরা দুই ভাগে ভাগ করবো। একটা হলো অ্যান্টিবায়োটিক, আরেকটা হলো কেমোথেরাপিউটিক এজেন্ট। আচ্ছা, দুটার মধ্যে তেমন বেশি কিছু পার্থক্য নাই, সামান্য কিছু। দেখো অ্যান্টিবায়োটিক ডেফিনিশন কি বলো? অ্যান্টিবায়োটিক্স অফ chemical substance obtained from microorganism or synthesized chemically and used to kill or inhibit the growth of other microorganisms. তাহলে এগুলো হলো কেমিক্যাল সাবস্টেন্স, তৈরি হলো কোথায়? একটা মাইক্রো অর্গানিজম, যেমন পেনিসিলিন থেকে। পেনিসিলিন তৈরি হলো কোথা থেকে? পেনিসিলিয়াম। তাহলে মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হলো, অথবা কেমিক্যালি সিনথেসাইজ করা যায়। এবং করে কি করব? ওটাই আবার ব্যবহার করবো, ইউজড to kill or inhibit the growth of other microorganism. অন্য একটা মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করা অ্যাকশনে যাবে, সে হয় কিল করতে পারে, অনেক সময় কিল করতে পারে না, তাকে গ্রোথ তাকে বাধা দেবে। এটা অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকের যেমন এক্সাম্পল দেই, যেমন পেনিসিলিন, এটা আসলো পেনিসিলিয়াম থেকে তৈরি হলো। স্ট্রেপ্টোমাইসিন, এটা আসলো তোমার স্ট্রেপ্টোমাইসিস। তারপরে সেফালোস্পোরিন, এটা আসলো সেফালোস্পোরিয়াম। ব্যাসিলাসিন, এটাও আসলো ব্যাসিলাস। তার উপরের তিনটা কিন্তু ফাঙ্গাস থেকে আসলো, আর নিচেরটা আসলো তোমার
ব্যাকটেরিয়া থেকে আসলো, ব্যাসিলাস থেকে আসলো। এরপর আমরা পড়বো কেমোথেরাপিউটিক এজেন্টস। এটা ডিফাইন করো। These are the antimicrobial agents which are synthesized chemically. আগেটা বললাম কি synthesized from microorganism or chemically synthesized করা যায়। এটা শুধু বলছি synthesized chemically and are capable of inhibiting the growth or killing the microorganism। একই তাহলে একটা হচ্ছে শুধু কেমিক্যালি, আরেকটা হলো তোমার বোথ কেমিক্যাল এবং মাইক্রো অর্গানিজম। যেমন এক্সাম্পল সালফোনামাইড, সিপ্রোফ্লক্সাসিন। এটার পার্থক্য তোমাদের স্যার আবার বেশি বলাবে, আমি অত বেশিতে যাব না। এখন এই যে অ্যান্টিবায়োটিক মাইক্রোল এজেন্টস, ওর কিছু ক্যারেক্টার আছে যে গুড অ্যান্টিবায়োটিক। What are the ideal characteristics of a good antibiotic? একটা গুড অ্যান্টিবায়োটিকের ক্যারেক্টার কি হবে, আইডিয়াল ক্যারেক্টার কি হবে? একটা হলো সিলেক্টিভ টক্সিসিটি। সিলেক্টিভ টক্সিসিটি, সিলেক্টিভ কেন বলা হচ্ছে? আমরা একটা অ্যান্টিবায়োটিক দেবো কার জন্য? যে মাইক্রো অর্গানিজমটা ডিজিজ করলো তাকে মারার জন্য, তাই তো? তাহলে আমি এমন একটা অ্যান্টিবায়োটিক দেবো যে শুধু সে ওই মাইক্রো অর্গানিজম তাকে মারবে, কিন্তু যার শরীরে দিলাম, হোস্ট সেলকে দিলাম, হোস্ট সেলের যেন ক্ষতি না করে। এটাই হলো লক্ষ্য। এটাকে বলা হয় সিলেক্টিভ টক্সিসিটি। যেমন কি it must be selective in producing toxicity, must be selective in producing toxicity, and toxic for only microorganism, not toxic for human cells। ঠিক আছে, এটা আবারও আসতেছে। তারপরে ওর আরেকটা হলো যে ব্যাকটেরিসাইডাল। তোমরা আরো টার্ম পাবো, ব্যাকটেরিসাইডাল, ব্যাকটেরিস্ট্যাটিক্স, এগুলো আরেকটা ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম, এগুলো টার্ম পাবো। এগুলো আমি শর্টলি কিছু বলবো। ব্যাকটেরিসাইডাল মানে হলো যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে কিল করে, সাইড করে, এই জন্য ব্যাকটেরিসাইডাল বলা হয়। ইট শুড বি ব্যাকটেরিসাইডাল ইন অ্যাকশন। আর এই ব্যাকটেরিসাইডাল লেভেল শুড অ্যাচিভ কুইকলি অ্যান্ড লং লাস্টিং। এই জন্য বলা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক তোমার দিলা, সেটা ওরালি দাও বা তোমার ব্লাডের মাধ্যমে দাও, আইভি দাও, আলটিমেটলি যাবে কিন্তু প্লাজমাতে যাবে, তাই তো? ব্লাডে যাবে, ব্লাড থেকে প্লাজমাতে যাবে, তারপরে তোমার টিস্যুতে যাবে। এখন এই যে টিস্যুতে যাচ্ছে বা ব্লাডে যাচ্ছে, এইটা যেন তাড়াতাড়ি করে চলে যায় এবং ওখানে থাকে যেন লং টাইম যেন থাকে। এই জন্য বলা হচ্ছে ব্যাকটেরিসাইডাল লেভেল শুড অ্যাচিভ কুইকলি অ্যান্ড লং লাস্টিং। আচ্ছা, তারপরে অর্গানিজম শুড নট বিকাম রেজিস্ট্যান্ট টু ইট। যে অ্যান্টিবায়োটিক দিলাম সেটা আবার সহজে যেন রেজিস্ট্যান্ট না হয়। আমি অ্যান্টিবায়োটিক দিলাম, রেজিস্ট্যান্স হয়ে গেল, তাহলে লাভটা কি? তাহলে সেটাকে আমরা আইডিয়াল অ্যান্টিবায়োটিক বলবো না। তারপর ইট শুড বি ব্রড স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম কাকে বলা হয়? যে সমস্ত অ্যান্টিবায়োটিক অনেক ব্যাকটেরিয়ার বিপক্ষে কাজ করবে, আইদার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, অ্যারোবিক আর অ্যানারোবিক অর্গানিজম। ঠিক আছে, অনেক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, ওয়াইড রেঞ্জ অফ ব্যাকটেরিয়া, তখন বলবো ব্রড স্পেকট্রাম। আর ন্যারো স্পেকট্রাম কাকে বলবো? যখন একটা অ্যান্টিবায়োটিক শুধু একটা অর্গানিজম অথবা লিমিটেড কিছু অর্গানিজমের বিরুদ্ধে কাজ করবে, তাকে বলবো ন্যারো স্পেকট্রাম। তাহলে এখানে আসো, it should be broad spectrum in equally against gram positive or aerobic and anaerobic organism। তারপরে তাদের সাইড ইফেক্ট এটাও জানো, আর সাইড ইফেক্ট যেন কম হয়। সাইড ইফেক্টের মধ্যে যেমন দেখো মিনিমাল ইফেক্ট অন নর্মাল ফ্লো অফ পেশেন্ট, দ্যাট মিনস ইন্টেস্টাইন ব্যাকটেরিয়া। আমরা ধরো ওরালি যেগুলো অ্যান্টিবায়োটিক দিই সেগুলো যায় কোথায়? ইন্টেস্টাইনে, এবং ইন্টেস্টাইনে কিন্তু নর্মাল ফ্লো বেশি থাকে, বিশেষ করে তোমার ইস্কেরিশিয়া কলায়, এছাড়া আরো অনেক থাকবে যেগুলো তোমার জানবার পরে। এখন এই যে নর্মাল ফ্লোর কাজ কি? যখন নর্মাল ফ্লোর তোমার আগামী ক্লাসে পড়াবে তোমাদের স্যার, তখন দেখবে নর্মাল ফ্লোর একটা কাজ হলো যে এগুলো বডির কিন্তু ভালো কাজ করে এগুলো। এখন যদি একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, ভালো কাজ কি করে? এগুলো কিন্তু যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যদি আমাদের বডিতে প্রবেশ করে তাহলে তাকে গ্রোথ হতে দেবে না। ঠিক আছে, এখন নর্মাল ফ্লোরা যদি মারা যায় তাহলে তোমার কি হবে? প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে মারতে পারবে না, যার ফলে ডিজিজ হবে এখানটা।
ঠিক আছে? এই জন্য বলা আছে মিনিমাল ইফেক্ট অন নর্মাল ফ্লোরা অফ পেশেন্ট, দ্যাট ইজ ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া। ঠিক আছে? আর আরেকটা বলবো কি, ইট শুড নট প্রডিউস অ্যালার্জি অর আদার অ্যাডভার্স সাইড এফেক্টস। একটা অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট থাকবে, তবে সেটা কম হইতে হবে। তবে এখানে বলা হচ্ছে শুড নট বি অ্যালার্জিক অথবা আদার অ্যাডভার্স সাইড এফেক্ট। যেমন পেনিসিলিন দিলে কিন্তু অনেক সময় অ্যালার্জি হয়, হ্যাঁ, শখে চলে যেতে পারে, মারাও যেতে পারে পেনিসিলিন যদি ইনজেক্টেবল দেওয়া হয়। তারপরে it should remain active in presence of the plasma, body fluids and exudates. তারপর it should be water soluble and stable. তোমার জন্য ওয়াটার সলুবল কিছু আছে, তোমার কিছু লিপিড সলুবল আছে। যেগুলো তোমার ওয়াটার সলুবল সেগুলো তোমার বেশি এটা আইডিয়াল অ্যান্টিবায়োটিক। আর it should easily available, cheap and easy to produce. তৈরি যেন সহজে করা যায়, অ্যাভেলেবল যেন ইজিলি হয় এবং চিপ সস্তা যেন হয়, এবং অ্যাবিলিটি টু অ্যাক্সেস দ্য সাইট অফ ইনফেকশন। তাহলে এই কয়েকটা বলবো। তাহলে এটা রিটেনে আসে, ভাইবা তো অনেক সময় ধরা হয়। তাহলে সিলেক্টিভ টক্সিসিটি একটা ব্যাকটেরিসাইডাল, তারপর ব্যাকটেরিসাইডাল লেভেলটা ব্লাডে যাবে কুইকলি এবং অনেকক্ষণ ধরে থাকবে, রেজিস্ট্যান্স কম হবে, তারপর ব্রড স্পেকট্রাম হবে এটা, তারপর তোমার হলো নর্মাল ফ্লোরা এর উপরে যে ইফেক্টটা কম হবে, তারপরে সাইড ইফেক্টগুলো থাকবে না, তারপরে ওয়াটার সলুবল হতে হবে, ইজিলি অ্যাভেলেবল, চিপ অ্যান্ড ইজি টু প্রডিউস, আর অ্যাবিলিটি টু অ্যাক্সেস দ্য সাইট অফ ইনফেকশন। এই কয়েকটা হলো আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স। তো এর আগে আমরা বললাম কি সিলেক্টিভ টক্সিসিটি, অলরেডি আমরা ডেফিনিশন জানতে পারছি। এখন এই যে কস্টটা কি, এই যে আমরা দিচ্ছি শুধু মাইক্রো অর্গানিজমের বিপরীতে কাজ করবে, কিন্তু তাহলে এটা কি ডেফিনিশন আমরা কি জানছি যে শুধু মাইক্রো অর্গানিজম তার বিরুদ্ধে কাজ করবে, কিন্তু হোস্ট সেলের বিপরীতে কাজ করবে না। এটা হলো সিলেক্টিভ টক্সিসিটি। তাহলে কেন, কোশ্চেনটা কি, হোস্ট সেলের বিপরীতে কাজ করবে না কেন? কাজ একটা কারণে করবে না, যে অ্যান্টিবায়োটিকটা আমরা দিব, আমরা এমনভাবে তৈরি করি যে আমরা জানি যে এই তোমার একটা ব্যাকটেরিয়া তার স্ট্রাকচার এবং মেটাবলিক অ্যাক্টিভিটি হিউম্যান সেল থেকে কিন্তু আলাদা, তাই তো? এই জন্য এমনভাবে তৈরি করি যে তার সে যেন শুধু ব্যাকটেরিয়াকে মারতে পারে, হিউম্যান সেলকে যাতে মারতে পারে না। ঠিক আছে? এই জন্য সে সিলেক্টিভ টক্সিসিটি ইজ ডিউ টু ডিফারেন্সেস ইন স্ট্রাকচার এন্ড মেটাবলিক অ্যাক্টিভিটি বিটুইন ব্যাকটেরিয়া এন্ড হিউম্যান সেলস। এটা আমরা পরীক্ষা আসে ভাইবাতে ধরি। আর এগুলো বেশি পড়াবো না, ব্যাকটেরিয়া অবশ্যই আগেই পড়ালাম। একটা স্ট্যাটিক পর্যায়ে থাকবে। এটা কি, যে সমস্ত অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া মারতে পারবে, কিল করতে পারবে না, কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করবে, এটাকে বলা আছে একটা স্ট্যাটিক। কি কি ড্রাগস আছে সেগুলো তোমার পড়ে নেওয়া, যেখানে এক্সাম্পল দেওয়া আছে। আর ব্যাকটেরিসাইডাল কোনটা, যে সমস্ত ব্যাকটেরিয়া কিল করবে ব্যাকটেরিয়াকে, যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া কিল করে ইনহিবিট না, একবার ডাইরেক্টলি সে মারবে, তাকে বলা হলো ব্যাকটেরিসাইডাল। এক্সাম্পল এই যে আছে এগুলো পড়ে নিও। তারপরে বলবো যে ব্রড স্পেকট্রাম আর ন্যারো স্পেকট্রাম। আগেই বলেছে যে দি অ্যান্টিবায়োটিক হুইচ আর অ্যাক্টিভ এগেইনস্ট সেভারাল টাইপস অর্গানিজম, আইদার গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক, অনেক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, সেগুলো হলো ব্রড স্পেকট্রাম। যেমন এক্সাম্পল তোমরা এগুলো জানিও। ন্যারো স্পেকট্রাম কাকে বলবো, যখন একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবো অথবা লিমিটেড কিছু অ্যান্টিবায়োটিক অর্গানিজমের বিপরীতে কাজ করবে, তখন বলবো ন্যারো স্পেকট্রাম। যেমন এগুলো পড়ে নাও এক্সাম্পল, এগুলো আর আমি পড়াচ্ছি না। এইবারে এগুলো তোমরা যখন ফার্মাকোলজি পড়ো তখন ডিটেইলস এগুলো পড়া হবে। তো এইটা এখন থেকে এগুলো জানতে হবে, এই যে মেকানিজম অফ অ্যাকশন অফ ইম্পর্টেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস অথবা ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন। এগুলো কিন্তু রিটেল পরীক্ষা আসে এবং ভাইভাতেও আসে, ডিটেইলস এগুলো ভালো করে পড়তে হবে। আমরা তাহলে কোশ্চেন দুইটা হলো কেন, ঠিক আছে?
এগুলো ভালো করে পড়বা। এখন এখানে আমরা 4টা হেডলাইনে ভাগ করবো, ক্লাসিফিকেশন বা মোড অফ অ্যাকশন যেটা বল না কেন। একটা আমরা ব্যাকটেরিয়া স্ট্রাকচার জানি, সেই স্ট্রাকচার এখানে আসবে। দেখো, নাম্বার এ হলো ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস, সিনথেসিস ইনহিবিট করবে। তারপর ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস 2 নম্বর। 3 নম্বর হলো ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। 4 নম্বরে অল্টারেশন অফ সেল মেমব্রেন ফাংশন। 5 নম্বরে হলো কি আদার পাথওয়ে, আদার মেকানিজম অ্যাকশন। এই 5টা হেডিং সলভ করলাম। এখন ইনহিবিশন অফ সেল ওয়াল সিনথেসিস, এটাতে আসো। এখানে ভাগ করবো, যেহেতু আমি আগে বলছি অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্টস, তাহলে এখানে ব্যাকটেরিয়া আসবে এবং ফাঙ্গাস আসবে, ভাইরাসটা এখানে নিয়ে আসা হয়নি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আর একটা হলো অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি। এখন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি এটাকে আবার 2টা হেডলাইনে ভাগ করছি। একটা হলো ইনহিবিশন অফ ক্রস লিঙ্কিং, দ্যাট মিনস ট্রান্সপেপটাইডেশন অফ পেপটাইডোগ্লাইকেন। আর একটা হলো ইনহিবিশন অফ আদার স্টেপস ইন পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস। অলরেডি তোমরা পেপটাইডোগ্লাইকেন পড়েছো। পেপটাইডোগ্লাইকেন লেয়ার তোমার যে লেয়ারটা, এটা অলরেডি জানো তোমরা। এটা তোমার কি ওই যে গ্লাইকেন সুগার কি কি থাকে, অ্যানএসিটাইল মিরামিক অ্যাসিড এবং অ্যানএসিটাইল গ্লুকোজামাইন, তাই তো? থাকে না? হ্যালো, জি স্যার। এবং এগুলো কি অল্টারনেটিভ ফ্যাশনে থাকে, তাই তো? তারপরে অ্যানএসিটাইল গ্লুকোজামাইন এর সঙ্গে বাইন্ড করে কি টেট্রাপেপটাইড, তাই না? টেট্রাপেপটাইড কি আছে? ডিএলানিন, এল অ্যালানিন, ডিলাইসিন, তারপরে ডি এল গ্লুটামিক অ্যাসিড, এই 4টা থাকে, তাই তো? বাইন্ড করে থাকবে। আবার এই যে টেট্রাপেপটাইড, এই দুটাকে আবার ব্রিজিং করে কি পেন্টাগ্লাইসিন, তাই না? যার ফলে এটা কি ইন্টারওয়েভ নেটওয়ার্ক একটা তৈরি হয়, তাই না? এবং ক্রস লিঙ্কিং করে, ক্রস লিঙ্কিং হওয়ার পরে একটা ইন্টারওয়েভ নেটওয়ার্ক তৈরি হয়। এখন এই ক্রস লিঙ্কিংটা যদি না হয়ে যায়, যদি ক্রস লিঙ্কিং না হয়, তাহলে কি হবে? ওই ব্যাকটেরিয়া হবে পোরা, সিদ্ধ হবে তখন। আর যখনই সিদ্ধ হবে তখন কি সেখান থেকে ব্যাকটেরিয়ার ভিতরে সেল ইজিলি প্রবেশ করে, ওয়াটার প্রবেশ করবে, ব্যাকটেরিয়া আলটিমেটলি কি হবে? সোলেন হবে এবং বাস্ট হয়ে যাবে, মারা যাবে। এই জিনিসটা বলা হচ্ছে ইনহিবিশন অফ ক্রস লিঙ্কিং অফ পেপটাইডোগ্লাইকেন। তাহলে পেপটাইডোগ্লাইকেনের যে ক্রস লিঙ্কিং, এটা হয়তো দেবে না। রিঅ্যাকশনটাকে বলবো ট্রান্সপেপটাইডেশন। এখানে কি কি অ্যান্টিবায়োটিক আছে ভালো করে মুখস্থ করতে হবে। পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, মনোব্যাক্টাম এবং ভ্যানকোমাইসিন। ঠিক আছে, ইম্পর্টেন্ট ড্রাগগুলো কিন্তু এখানে আছে। পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, মনোব্যাক্টাম এবং ভ্যানকোমাইসিন। আরেকটা স্টেপ কি আছে? ইনহিবিশন অফ আদার স্টেপস ইন পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস। এখন পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস অনেক স্টেপ আছে, আমি এগুলো আর পড়াবো না, এগুলো নাম জানে রাখো যে অন্য স্টেপে কাজ করবে, যেমন সাইক্লোসেরিন এবং ব্যাসিটেসিন, এই 2টা উদাহরণ। এগুলো মুখের ডগায়, জিবার ডগায় থাকতে হবে, জিগার আগায় থাকতে হবে, এগুলো ভালো করে করবো। আর অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটির মধ্যে কি আছে? যেমন হলো তোমার হলো এটা ইনহিবিট করবে বিটা গ্লুকান সিনথেসিস। এর উদাহরণ হলো ক্যাসপোফানজিন, অ্যান্টিফাঙ্গাল ড্রাগস। এইটা হলো তোমার সেল ওয়াল সিনথেসিস। তারপরে ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস কে করে? রাইবোজোম, তাই তো? এবং রাইবোজোমের তোমার আমরা স্ট্রাকচার কি ছিল? 70S, তাই তো? 70S এর সাব স্ট্রাকচার কি ছিল? সাব ইউনিট কি ছিল? 50S এবং 30S, তাই না? ছিল না? তো এই 50S এর উপরে কিছু অ্যান্টিবায়োটিক কাজ করবে, আবার কিছু অ্যান্টিবায়োটিক কাজ করবে 30S এর উপরে কাজ করবে। তাহলে 50S এর উপরে যেগুলো কাজ করবে, অ্যাকশন অন 50S রাইবোজোমাল সাবইউনিট, এর উপরে কাজ করবে কি? ক্লোরামফেনিকল, ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক। ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক বলতে অনেক অ্যান্টিবায়োটিক আসবে এখানে, আমি নাম বলতেছি না, এগুলো তোমার ফার্মাকোলজি যখন যাবা ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক কি কি আছে তখন তোমার জানবে। তারপরে ক্লিন্ডামাইসিন এবং লাইনেজালিড, এই কয়েকটা 50S রাইবোজোমাল সাবইউনিটের কাজ করবে। আর 30S এর উপরে কাজ করবে কি? টেট্রাসাইক্লিন অ্যান্ড অ্যামাইনো গ্লাইকোসাইড,
অ্যামাইনোগ্লাইকোসাইড সাইড একটা বিশাল ফ্যামিলি, এর মধ্যে অনেকগুলো ড্রাগস আছে যেগুলো তোমরা ফার্মাকোলজি জানবা। তারপরে হলো ইনহিবিশন অফ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। এই যে ডিএনএ আছে তার মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে, তাই তো? এটার উপর কাজ করবে কি? একটা ইনহিবিশন অফ নিউক্লিওটাইড সিনথেসিস, তারপর ইনহিবিশন অফ ডিএনএ সিনথেসিস, আর ইনহিবিশন অফ মেসেঞ্জার আরএনএ সিনথেসিস, তাই তো? নিউক্লিওটাইড সিনথেসিস এর উপরে কে কাজ করবে? সালফোনামাইড এবং ট্রাইমেথোপ্রাইম। সালফোনামাইড অ্যান্ড ট্রাইমেথোপ্রাইম। এবং তোমরা জানো এই কোয়াট্রাইমোক্সাজল তোমরা অলরেডি অনেক খেয়েছো, তাই তো? কোয়াট্রাইমোক্সাজল এর মধ্যে কি থাকে? সালফোনামাইড থাকে এবং ট্রাইমেথোপ্রাইম দুটাই থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে উদাহরণ খেয়াল রাখার শুরুতে এটা জানবো, সালফোনামাইডস এবং ট্রাইমেথোপ্রাইম। কোয়াট্রাইমোক্সাজল বলা যাবে না, সালফোনামাইড এবং ট্রাইমেথোপ্রাইম। ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে কুইনোলন ডেরিভেটিভস অফ ড্রাগস। কুইনোলন যেমন হলো সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, আরো অনেক আছে। কুইনোলন এটা একটা ফ্যামিলি এবং এটার মধ্যে অনেক ড্রাগ তুমি প্রথমে পেয়ে যাবে, এটা এখন আমি পড়াবো না। আচ্ছা, আরেকটা হলো ইনহিবিশন অফ মেসেঞ্জার আরএনএ সিনথেসিস। একটা হলো রিফাম্পিসিন, ঠিক আছে? তাহলে একটা হলো নিউক্লিওটাইড সিনথেসিসকে ইনহিবিট করবে সালফোনামাইড ট্রাইমেথোপ্রাইম, ডিএনএ সিনথেসিস এক ইনহিবিট করে কুইনোলন এবং সিপ্রোফ্লক্সাসিন, আর মেসেঞ্জার আরএনএ সিনথেসিস করবে রিফাম্পিসিন। এগুলো কিন্তু মুখস্থ ব্যাপার। তারপর অল্টারেশন অফ সেল মেমব্রেন ফাংশন। এই সেল মেমব্রেন তার ফাংশনটাকে তারা ডিসরাপ্ট করে দেবে। যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি কিছু আছে, পলিমেথ্রিন, ডেপ্টোমাইসিন। অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটির মধ্যে মোস্ট অফ দ্য ড্রাগস আছে, যেমন অ্যাম্ফোটেরিসিন বি, নাইস্টেটিন বা নিস্টেটিন যাই বলো, টার্বিনাফিন, অ্যাজলস যেমন হলো ইট্রাকোনাজল, এই কয়েকটা হলো অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি। এরপরে আসো আদার মেকানিজম অ্যাকশন। আদার মেকানিজমের মধ্যে দেখো কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, আবার কিছু আছে অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির মধ্যে কি যায়, যেমন ধরো আইসোনিয়াজাইড, মেট্রোনিডাজল, ইথাম্বুডল এবং পাইরাজিনামাইড। তোমরা যখন টিবি পড়বা, টিবি ড্রাগস এই কয়েকটা ড্রাগস পাবা, আইসোনিয়াজাইড, ইথাম্বুডল এবং পাইরাজিনামাইড। মানে হলো অ্যান্টি টিবি ড্রাগ গুলো তোমার এই মেকানিজমে কাজ করবে, ঠিক আছে? আইসোনিয়াজাইড, ইথাম্বুডল এবং পাইরাজিনামাইড এগুলো কিভাবে কাজ করে যখন আমরা অ্যান্টি টিবি ড্রাগস করবো তখন তোমরা এগুলো জানবা, এখন জানার প্রয়োজন নেই। অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটির মধ্যে কি আছে? গ্লাইসোফালভিন এবং পেন্টামাইডিন। তাহলে এখানে মুখস্থের ব্যাপার, বোঝানোর বেশি কিছু নাই। তাহলে এই স্লাইডটা বুঝে থাকো যে কোনোটা অ্যাকশন করতেছে সেল ওয়ালের উপরে, তারপরে কোনোটা কাজ করতেছে তোমার প্রোটিন সিনথেসিস, কোনোটার উপর কাজ করতেছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, কোনোটা কাজ করতেছে সেল মেমব্রেনের উপরে কাজ করতেছে। আবার তাহলে এটা যদি জানতে পারো, ভালো করে জানবা, তাহলে অন্য ক্লাসগুলো নিতে সুবিধা হবে। এখানে দেখো ফিগারের মাধ্যমে আসে, দেখো এই যে মাঝখানে এটা একটা তোমার হলো এখন না, মাঝখানের এটা দেখো, মাঝখানের এটা হলো তোমার হলো এই ছেলে আসো, এই ছেলে আসো, এটা একটা হলো ব্যাকটেরিয়া, উপরে সেল ওয়াল, তারপর তোমার এখানে কি বলবা? আমি আমার ক্লাস নিচ্ছি। এখানে দেখো ওই যে আলোচনা করা হলো সেল ওয়াল, সেল ওয়ালের উপরে কে কাজ করবে দেখো, এখানে কোনো ভাগ করা নাই। সেল ওয়ালের মধ্যে কাজ করছে যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাকটাম, কার্বাভেনাম, সাইক্লোসেরিন এবং ভ্যানকোমাইসিন। তাহলে এর মধ্যে দুইটা পেলাম, একটা হলো কি ক্রস লিঙ্কিং হয়ে যাচ্ছে না, তাই তো? আর একটা গ্রুপ কি ছিল? আদার স্টেপস অফ পেপটাইড সিনথেসিস, তাই তো? এই পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাকটাম, কার্বাভেনাম এই কয়েকটা কাজ করছে তোমার
ইনহিবিশন অফ ক্রস লিঙ্কিং অফ পেপটাইডোগ্লাইকেন। আর এই সাইক্লোসাইলিন এবং হলো ভ্যানকোমাইসিন এটা কাজ করলো কার উপরে? আদার স্টেপস অফ পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস। তাহলে সেই হলো সেল ওয়াল সিনথেসিস, তাই তো? তারপর সেল ওয়ালের ভিতরে আসো, দেখো নিউক্লিক অ্যাসিড প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। তো প্রোটিন সিনথেসিস করে হলো রাইবোজোম। তো রাইবোজোমের আমরা জানি স্ট্রাকচার 50S 70S, সেটাকে সাব ইউনিট হলো 50S এবং 30S। 50S এর উপরে কাজ করে দেখো ক্লোরামফেনিকল এবং ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক। আর 30S এর উপরে কাজ করে কি টেট্রাসাইক্লিন এবং অ্যামাইনো গ্লাইকোসাইড। তাহলে এখানে ফিগারটা দেখো, এই ফিগারগুলো দেখলে তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। আবার দেখো প্রোটিন, তারপর নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, নিউক্লিক অ্যাসিড একটা হলো নিউক্লিওটাইড, তারপরে কি নিউক্লিওটাইড, তারপরে সিনথেসিস ইনহিবিটর, তারপর ডিএনএ সিনথেসিস ইনহিবিটর ইনহিবিট করতেছে। আরেকটা হলো মেসেঞ্জার আরএনএ। এখানে দেখো এই যে ফলিক অ্যাসিড মেটাবলিজম, এটা পাথওয়ে অন্য একটা আছে। এইখানেও তোমার বলতে পারো যে নিউক্লিওটাইডের উপর কাজ করতেছে, কাজ করে কে সালফোনামাইড, ট্রাইবেথোপ্রাইম এবং সালফোনামাইড। তাহলে এইখানে ফিগার একটা পাইলা। আর একটা হলো তারপরে দেখো আরেকটা কি ছিল ডিএনএ এর উপর কাজ করছে, তাই তো? যেমন কুইনোলোন ডেরিভেটিভস, কুইনোলোন বলতে যেমন সিপ্টোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এগুলো। তারপরে পরের হেডিং কি ছিল? আরেকটা ছিল মেসেঞ্জার আরএনএ এর উপর কাজ করবে, যেমন হলো রিফাম্পিসিন, মেসেঞ্জার আরএনএ। আর কি ছিল? অল্টারেশন অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেন দেখো এখানে পলিমেজিন এবং ড্যাপ্টোমাইসিন সেল মেমব্রেনের উপর কাজ করতেছে, ঠিক আছে? এই মোটামুটি এইটা তোমাদের হলো। আর আদার মেকানিজম তো এখানে নাই, এটাও জানে। দেখো পেনিসিলিন ক্লাসিফিকেশন, এটা আমি পড়াবো না, এটা তোমাদের জিয়াল স্যার পড়াবে। জিয়াল স্যার ক্লাস দেখে তাহলে উনি আমার উপর খেপে যাবে, ব্যাপারটা বুঝছো তো? তাহলে এটা উনি পড়াবে। তারপরে ক্লাসিফিকেশন সেফালোস্পোরিন অনেক আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন। এগুলো উনি পড়ায় দেবে কি কি আছে অ্যান্টিবায়োটিক। এখন বলে লাভও নাই, বুঝবাও না। এখন পেনিসিলিন কিভাবে কাজ করে এটা রিটেন পরীক্ষা আসে, আমরা ভাইভাতে ধরি না, কিন্তু পেনিসিলিন আসে ভাইভা রিটেনে। আমি অলরেডি বলেছি এটা, যে তোমার পেনিসিলিন সেফালোস্পোরিন কিভাবে কাজ করে। তোমার যে ক্রস লিঙ্কিং পেপটাইডোগ্লাইকেনের যে ক্রস লিঙ্কিং এটা হয়তো দেবে না। কিভাবে দেবে না সেটাই এখানে বলা আছে, যে ওর জন্য ক্রস লিঙ্কিং হতে গেলে একটা এনজাইম লাগে, তার নাম হলো ট্রান্সপেপটাইডেজ এনজাইম। এটাকে তারা ইনহিবিট করবে। আর এই এনজাইমকে যদি ইনহিবিট করে তাহলে এই ফাইনাল ক্রস লিঙ্কিং স্টেপ অফ পেপটাইডোগ্লাইকেন এটা আর হবে না। যা ফলে কি হবে, ক্রস লিঙ্কিং যদি না হয় তাহলে কি সেল বিকামটা পোরাস, সিদ্ধ হয়ে যাবে। এবং সিদ্ধ যখনই হয়ে যাবে তখন ওয়াটার ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করবে, আলটিমেট ব্যাকটেরিয়া সোলেন হবে এবং বাস্ট আউট হবে, ব্যাকটেরিয়া কিল হবে, যেটা অলরেডি আগে আমি বলেছি। আর কিভাবে কাজ করতে পারে? বাইন্ডিং উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। সেল ওয়ালে কিছু প্রোটিন থাকে, যেমন একটা হলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এর সঙ্গে বাইন্ড করে কিছু কাজ। এর সঙ্গে যখন বাইন্ড করবে তখন কি এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এর কাজটা কিন্তু ওই তোমার এই ট্রান্সপেপটাইড এনজাইম ওর সঙ্গে মিল আছে, যা বলে তোমার ওই আগের মতোই অ্যাকশন করবে। এটা আর বেশি বলতে চাই। আরেকটা হলো অ্যাক্টিভেশন অফ অটোলাইটিক এনজাইম, যেটা তোমার যে পেরিপ্লাজমিক স্পেসে পড়ছো, সেখানে কি কিছু এনজাইম থাকে, যেমন মিউরিন হাইড্রোলেস, তারপরে পেপটাইডোগ্লাইকেন হাইড্রোলেস, এগুলো গ্লাইসিন হাইড্রোলেস এগুলো থাকবে। এগুলোকে যখন অ্যাক্টিভেট করবে, এগুলো তখন পেপটাইডোগ্লাইকেনকে ডিগ্রেড করে দেবে, নষ্ট করে দেবে, যখন ব্যাকটেরিয়া কিল হয়ে যাবে। আর তিনটা হেডলাইন, একটা হলো যে ইনহিবিশন অফ ট্রান্সপেপটাইড এনজাইম, তারপর হলো বাইন্ডিং উইথ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এবং অ্যাক্টিভেশন অফ অটোলাইটিক এনজাইম। এই তিন ভাবে কাজ করবে এগুলো পেনিসিলিন। এখন চলে আসো, এতক্ষণ আমরা অ্যান্টিবায়োটিক পড়লাম, এখন এই অ্যান্টিবায়োটিক
রেজিস্ট্যান্স কেন হচ্ছে এটা এখন আমরা জানবো। আচ্ছা, রেজিস্ট্যান্স কেন হচ্ছে দেখো। রেজিস্ট্যান্স কাকে বলবো? আমরা একটা ড্রাগস, একটা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস দিব একটা ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম মারার জন্য, তাই তো? তেমনই মাইক্রো অর্গানিজম চেষ্টা করবে সে নিজেকে রক্ষার জন্য। হুম, এই নিজেকে রক্ষা সে কিভাবে করতেছে, এটাই হলো ড্রাগ রেজিস্ট্যান্স। The ability of the microorganism to resist the inhibitory or lethal effect of drugs on them is called drug resistance. ঠিক আছে, এই হলো ডেফিনিশন। এখন এই যে মেকানিজম কি, এখন আমি যে ওই যে ক্লাসিফিকেশন পড়ালাম যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস, ওটা যদি বুঝতে পারো তাহলে এইটাও তোমরা বুঝতে পারবা। এটাও বোঝা তাহলে ব্যাপার না। তাহলে এখানে দেখো কয়েকটা ভাগে ভাগ করি আমরা হেডলাইন। একটা হলো ইনঅ্যাক্টিভেট ড্রাগস। 2 নম্বর পয়েন্ট হলো মডিফাই ড্রাগ টার্গেট ইন ব্যাকটেরিয়া। 3 নম্বর পয়েন্ট ছিল রিডিউস পারমিয়াবিলিটি অফ ড্রাগস। 4 নম্বর হলো এক্সপোর্ট অফ ড্রাগ ফ্রম ব্যাকটেরিয়া। তাহলে ইনঅ্যাক্টিভেট ড্রাগস এটা কি হয়, ব্যাকটেরিয়া কি করবে, কিছু কিছু এনজাইম নিজে তৈরি করবে, যেটা তোমার অলরেডি ইয়েতে পড়েছো ওই যে পেরিপ্লাজমিক স্পেস, সেখানে কি একটা এনজাইম থাকে, বিটা ল্যাকটাম এনজাইম থাকে, তাই না? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক এইখানে দেখো তারা কিছু 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 ব্যাকটেরিয়া আছে যেগুলো বিটা ল্যাকটামেস এনজাইম তৈরি করে। এই বিটা ল্যাকটামেস এনজাইমটা করবে কি, ওই ড্রাগসের বিটা ল্যাকটাম ড্রাগস কিছু আছে, এই বিটা ল্যাকটাম ড্রাগসের রিং যেটা থাকে সেটাকে আমরা বলি বিটা ল্যাকটাম রিং বলি। এই রিংটাকে তারা ভেঙে দেবে। এগুলো বিটা ল্যাকটাম ড্রাগস যখন করবা তখন তোমরা স্ট্রাকচারটা তখন তোমাদের স্যার বলে দেবে। আপাতত জানে রাখো যে এই বিটা ল্যাকটামেস এনজাইমটা কাজ করবে কোথায়, বিটা ল্যাকটাম রিংস এর উপরে কাজ করবে, যার ফলে ওই রিংটা ভেঙে গেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। ক্লিভেজ বাই বিটা ল্যাকটামেস, যেমন এক্সাম্পল কি, বিটা ল্যাকটাম ড্রাগস কি কি আছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন। পেনিসিলিন বলতে অনেকগুলো ড্রাগস বোঝায়, যেমন তোমার অলরেডি আমি ক্লাসিফিকেশনটা দেখালাম। সেফালোস্পোরিন এগুলো অনেক ড্রাগস আছে, তাই তো? এটা পেনিসিলিন এবং সেফালোস্পোরিন। তারপরে মডিফাই ড্রাগ টার্গেট ইন ব্যাকটেরিয়া। ড্রাগ টার্গেট এখন তোমরা অলরেডি কিন্তু ক্লাসিফিকেশন জানলা যে কোনো অ্যান্টিবায়োটিক সেল ওয়ালে কাজ করতেছে, কোনো অ্যান্টিবায়োটিক প্রোটিন সিনথেসিস ইনহিবিট করতেছে, কোনো অ্যান্টিবায়োটিক আবার কি তোমার সেল মেমব্রেনে কাজ করতেছে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতে কোথায়, তোমার হলো আর কোথায়, সিনথেসিস আছে, সেল মেমব্রেন স্যার। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, তাই তো? বা আচ্ছা, তাহলে এখানে দেখো তো যে সমস্ত জায়গায় কাজ করে, যেমন প্রথমে বাইন্ড করে এই টার্গেট সাইটে, যেখানে বাইন্ড করবে সেখানে করবে কি ব্যাকটেরিয়া মিউটেশন করবে, মানে তার যে ক্যারেক্টার চেঞ্জ করবে, চেঞ্জ করলে আর বাইন্ডিং হতে পারবে না, তখন সে আর কাজ করতে পারবে না। যেমন পেনিসিলিন আমরা অলরেডি জানলাম, পেনিসিলিন কোথায় বাইন্ডিং করে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সঙ্গে বাইন্ড করে। তাহলে ওখানে যে মিউটেশন করে, মিউটেশন একটা হলো জেনেটিক ম্যাটেরিয়াল, এটা হলো যে তোমার জিনটা চেঞ্জ হয়, তাদের যে স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলে। তো মিউটেশন এগুলো পরে তোমরা জানবা, আপাতত শুধু মিউটেশনটা জানে রাখো। মিউটেশন করে ইন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, উদাহরণ হলো পেনিসিলিন। তারপরে কিছু ড্রাগস আছে কোথায়, তোমার প্রোটিন সিনথেসিস ইনহিবিট করবে বাই অ্যাক্টন 30S রাইবোজোম সাবইউনিট এন্ড 50S রাইবোজোম সাবইউনিট। এখানে একটা নিয়ে আসা হয়েছে 30S রাইবোজোম সাবইউনিট।
এখানে তোমার যদি মিউটেশন হয় তাহলে তাহলে তোমার ড্রাগস কাজ করতে পারবে না। যেমন হলো কি এক্সাম্পল কি অ্যামাইনো গ্লাইকোসাইড সাসেস স্ট্রেপ্টোমাইসিন, এটাও কিন্তু অ্যান্টিটিবি ড্রাগস। তারপর হলো রিপ্লেস অ্যালানিন উইথ ল্যাকটেট ইন পেপটাইডোগ্লাইকান, যেমন হলো ভ্যানকোমাইসিন। আরো আছে, তারপর কিছু আছে কি ডিএনএ এর উপরে কাজ করে, তাই তো? তাই তো, যেমন ডিএনএ জাইরেস, এখানে যদি মিউটেশন হয় তাহলে ওখানে কে কাজ করে? কুইনোলোন ডেরিভেটিভস, যেমন সিপ্রোফ্লোরাসিন, তাহলে সে কাজ করতে পারবে না। আবার কিছু কাজ করে কোথায়? এই যে আরএনএ এর উপরে কাজ করে, আরএনএ পলিমারেজ, হ্যাঁ, তা সেখানে যদি কাজ করবে কে? রিফাম্পিসিন, সেখানে মিউটেশন হয় তার কাজ করতে পারবে না। আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন মিউটেশন ইন ক্যাটালেস পারক্সিডেস, এখানে যেমন আইসোনিয়াজাইড। তাহলে মডিফাইড ড্রাগ টার্গেট ইন ব্যাকটেরিয়া, তাহলে এই যে ড্রাগস যেখানে দিবে তোমার, যখন দিলা সে কি করবে? একটা ব্যাকটেরিয়ার কিছু নির্দিষ্ট জায়গায় সে বাইন্ডিং করবে এবং তারপরে সেলের ভিতরে প্রবেশ করবে। এখন যেখানে বাইন্ডিং হচ্ছে সেখানে যদি মিউটেশন করে তাহলে তোমার কিন্তু সেই অ্যান্টিবায়োটিক আর ভিতরে সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না, যার ফলে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারবে না, তাই তো? এই জন্য এক্সাম্পল কি, যে পেনিসিলিন, যেগুলো অ্যান্টিবায়োটিক পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সঙ্গে কাজ করে, বাইন্ডিং করে, সেখানে যদি মিউটেশন হয় তাহলে সে কাজ করতে পারবে, যেমন পেনিসিলিন। তারপর যে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন 30S রাইবোজোমাল সাবউনিট, যেমন অ্যামাইনো গ্লাইকোসাইড স্ট্রেপ্টোমাইসিন। তারপর রিপ্লেস অ্যালানিন উইথ ল্যাকটেট ইন পেপটাইডোগ্লাইকান, এক্সাম্পল ভ্যানকোমাইসিন। তারপর তারপরে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এর মধ্যে কি আছে? যে ডিএনএ জাইরেস উপর কাজ করে, মিউটেশন হয়, সেটা হলো কুইনোলোন। তারপরে আরএনএ পলিমারেজের উপরে কাজ করে দেওয়া, সেখানে মিউটেশন হলে হবে রিফাম্পিসিন। তারপর মিউটেশন ইন ক্যাটালেস পারক্সিডেস, যেমন আইসোনিয়াজাইড। তাহলে এই সমস্ত জায়গায় যদি বাইন্ডিং জায়গায় যদি মিউটেশন করে তাহলে সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না। এখন আরেকটা হেডলাইন আসো, রিডিউস পারমিয়াবিলিটি অফ ড্রাগস। ঠিক আছে, বেশ করে। তো এখানে যদি তোমার যদি পারমিয়াবিলিটি কমে যায় তাহলে সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না, সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না। যেমন হলো মিউটেশন পরেন, যেমন কি পরেন চ্যানেল কোথায় থাকে? পরেন চ্যানেল বা পরেন প্রোটিন স্যার এটা পেরিপ্লাজমিক স্পেস ওখানে থাকে, পেরিপ্লাজমিক স্পেস। সেখানে যদি মনে করো মিউটেশন হয় তাহলে ড্রাগসটা সেলের ভিতরে প্রবেশ খুব কম করবে, যেমন পেনিসিলিন, অ্যামাইনো গ্লাইকোসাইডস এবং আদার্স। আবার কিছু কিছু ড্রাগস তোমার ভিতরে প্রবেশ করলো, কিন্তু প্রবেশ করা মাত্রই সে পাম্প করে বের করে দেবে, যেমন এক্সপোর্ট অফ ড্রাগস ফ্রম ব্যাকটেরিয়া, যেমন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট পাম্প, এর মাধ্যমে তারা বের করবে যে কোন ড্রাগস, যেমন টেট্রাসাইক্লিন, সালফোনামাইড এবং কুইনোলোন। তাহলে আমরা 4 ভাগে হেডলাইন ভাগ করলাম। একটা ব্যাকটেরিয়া সেলের ভিতরে প্রবেশ করার আগেই ব্যাকটেরিয়া করবে কি? কিছু এনজাইম তৈরি করবে, যেমন বিটা ল্যাকটাম এনজাইম তৈরি করবে। সেটা করবে কি? বিটা ল্যাকটাম যে ড্রাগস গুলো আছে তার বিটা ল্যাকটাম রিংকে ভেঙে দেবে, যার ফলে ড্রাগসটা আর সেখানে নিউট্রালাইজ হয়ে গেল, সেখানে সে কি ভ্যানিশ হয়ে গেল, ডেস্ট্রয় হয়ে গেল। যেমন বিটা ল্যাকটাম ড্রাগসের মধ্যে কি আছে? পেনিসিলিন, সেফালোস্পোরিন। আবার কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো তোমার যেখানে বাইন্ডিং করে, সেই বাইন্ডিং এ তোমার মিউটেশন হলো, তার ক্যারেক্টার চেঞ্জ করলো, তাহলে সেখানে সে বাইন্ডিং করতে পারবে না, আর বাইন্ডিং করতে না পারলে সে সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না। সেগুলো আমরা উদাহরণ জানলাম। তারপর কিছু ড্রাগস আছে যে সেলের ভিতরে এই যে পারমিয়াবিলিটি যে ড্রাগস প্রবেশ করে, পারমিয়াবিলিটি কমায় দেবে, যার ফলে ড্রাগসটা শরীরের ভিতরে প্রবেশ কম করবে, যেমন পেনিসিলিন, অ্যামাইনো গ্লাইকোসাইড এবং আদার্স। আবার কিছু ড্রাগস আছে সেলের ভিতরে প্রবেশ করলো, কিন্তু তারা সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক বের করে দেবে বাই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট পাম্প, যেমন টেট্রাসাইক্লিন, সালফোনামাইড এবং কুইনোলোন। এখানে আমরা ফিগারে যাই, দেখো এখানে ফিগারে দেখো
ফিগারে দেখাচ্ছে কি স্ট্রাকচারালি মডিফাইড অ্যান্টিবডি টার্গেট সাইট। এক নম্বরে দেখালাম যে টার্গেট সাইট এখানে মিউটেশন হচ্ছে। নর্মাল প্রথমটা দেখো, এই ফিগারটা হলো নর্মাল মেকানিজম। এখানে অ্যান্টিবডিকে দেখানো হয়েছে কি গোলাকার দেখানো হয়েছে, তাই তো? আবার এই করে কি সেল ওয়ালের যে প্রোটিন থাকে, হ্যাঁ, তার সঙ্গে বাইন্ড করবে, তারপরে সে ভিতরে সেলের ভিতরে প্রবেশ করবে। এবং এই অ্যান্টিবডি এটাও গোলাকার দেখানো হয়েছে, এবং সেল ওয়ালে যে প্রোটিন আছে এটাও দেখো গোলাকার দেখানো হয়েছে, এই যে লালগুলো, তাই তো? যেহেতু এই দুটা কিন্তু হোমোলোগাস, সাইজ কিন্তু একই, তাই না? যেহেতু একই সাইজ হলো তাহলে কিন্তু বাইন্ডিং করি, দেখো এখানে এই অ্যান্টিবডিটা এখানে এসে বসলো হোমোলোগাস, তারপরে এর সঙ্গে বাইন্ড করলো, ঠিক আছে? বাইন্ড করে তারপরে সে সেলের ভিতরে প্রবেশ করবে। এখন এটা নর্মাল ফেনোমেনন। এখন পরের ফিগারে দেখো, এই যে দেখো এখানে, তাহলে পরের ফিগারে দেখো, এখানে দেখো স্ট্রাকচারালি মডিফাইড অ্যান্টিবডি টার্গেট সাইট। ডার্ক টার্গেটটা মডিফাই করলো, এখানে অ্যান্টিবডি কি হলো দেখো গোলাকার, আর এই প্রোটিনটা কি হলো মিউটেশন হওয়ার পরে কি হলো দেখো তো, কি চারটা ওয়ালা হয়ে গেল, গোলাকার নাই কিন্তু, তাহলে হোমোলোগাস নাই, এটা হেটারোলোগাস হয়ে গেল। তাহলে হেটারোলোগাস হলে তাহলে সে কিন্তু যেখানে বাইন্ডিং করতে পারতেছে না, পারতেছে, এই যে ব্লকিং হয়ে গেল। তা বাইন্ডিং যদি না করতে পারে তাহলে সে সেলের ভিতরে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, তাহলে এটা হলো মডিফাইড টার্গেট, এটাকে আমি বলতেছি মডিফাইড টার্গেট, ঠিক আছে? তারপরে পরে ফিগারে দেখো, এখানে দেখো সেলের ভিতরে প্রবেশ করলো একটা ড্রাগস, সেলের ভিতরে প্রবেশ করলো কিন্তু আমরা বলেছি কি সেলের ভিতরে প্রবেশ করলো, কিন্তু সঙ্গে সঙ্গে সে করবে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট পাম্পের মাধ্যমে সে বের হয়ে যাচ্ছে। এখানে নর্মাল মেকানিজম দেখি, প্রথমটা দেখো, এই যে এখানে অ্যান্টিবায়োটিক গোলাকার এবং সেল ওয়ালে প্রোটিন আছে হোমোলোগাস, তারা প্রবেশ করলো সেলের ভিতরে, ঠিক আছে? সেলের ভিতরে প্রবেশ করলো, দেখো সবগুলো ইন্টারিং সেলের ভিতরে প্রবেশ করলো। পরের ফিগার এখন দেখো, প্রবেশ করলো ঠিকই, তখন আবার পাম্প করে সেটা ডিপ টিউবওয়েল বলো বা শ্যালো মেশিন লাগায়, দেখো ওরা কি করছে বাহির করে দিচ্ছে। দেখো একটা পাম্পের মাধ্যমে সেলটাকে বাহির করে দিল। তো যদি বাহির করে দেয় তাহলে কি সেল ইফেক্টিভ কনসেন্ট্রেশন থাকবে না, তাহলে কি ব্যাকটা মারা যাবে? মারা যাবে না, তাহলে এখানে অ্যান্টিবায়োটিক কাজ করতে পারবে না, ঠিক আছে? পরের ফিগারে এখন দেখো, এটা প্রথমে আগে দেওয়া উচিত ছিল, পরের ফিগারে এখানে দেখো, এখানে একটা মডিফাই ইনঅ্যাক্টিভ ড্রাগস বাই কিছু এনজাইম, তাই না? এখানে দেখো যেমন বিটা ল্যাকটামাস অ্যান্টিবায়োটিক আছে, এরা কি করবে দেখো, সেল ওয়ালের সঙ্গে বাইন্ড করার আগেই একটা এনজাইম তৈরি করলো। এই যে এগুলো দেখো সবুজ গুলো অ্যান্টিবায়োটিক, আর গোলাপি কালার এগুলো হলো এনজাইম। এগুলো হলো এনজাইম। তো এই অ্যান্টিবায়োটিক ড্রাগ টার্গেটের সঙ্গে কিছু বাইন্ড করলো, আবার কিছু থেকে গেল, এই এনজাইম করবে কি তাদেরকে যে অ্যান্টিবায়োটিক কাজ করে তাকে মেরে ফেলবে। যেমন হলো বিটা ল্যাকটামাস এনজাইম করবে কোন অ্যান্টিবায়োটিককে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, তাই না? তো প্রথম এনজাইম এখানে দেখানো হচ্ছে। পরের ফিগারে দেখো, পরে এখানে দেখো আগের ইয়াতে দেখলাম বাইন্ডিং করেনি, এনজাইম সিক্রেশন হলো। পরের ফিগারে দেখো এনজাইমটা কি করলো, অ্যান্টিবায়োটিক বাইন্ড করলো, তাই তো? বাইন্ডিং করলো। পরের ফিগার আবার দেখো, এই বাইন্ডিং করার পরে দেখো এই যে এখানে দেখো তাকে ডিস্ট্রয় করে দিল, তাই না? তার মানে অ্যান্টিবায়োটিক নষ্ট হয়ে গেল, তাহলে সেই অ্যান্টিবায়োটিক কাজ করতে পারবে না, ঠিক আছে? বুঝলে তো? এই হলো তোমার হলো অ্যান্টিবায়োটিক ইনঅ্যাক্টিভ ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে। তাহলে মোটামুটি ড্রাগ রেজিস্ট্যান্স ফিগারটা ভালো করে দেখবা, তাহলে মুখস্থ থাকবে। আর অ্যান্টিবায়োটিকের যে ক্লাসিফিকেশনটা বললাম ওটা যদি বুঝতে পারো তাহলে এগুলো খেয়াল রাখা ইজি হবে। এখন তো কঠিন মনে হচ্ছে, কিন্তু একটু পড়ো, যদি পড়ো তাহলে দেখবা যে তোমার কাছে কঠিন হবে, সোজা মনে হবে। যদি তোমার খালি ক্লাস করতেছো না তাহলে কিন্তু পরে কিন্তু কঠিন হবে, পরে আর বুঝবে না। এখন পরে আবার এসে দেখো,
এইবারে আগে আমরা জানলাম কি ড্রাগ রেজিস্ট্যান্স মেকানিজম বললাম। এখন আমরা বলবো ড্রাগ রেজিস্ট্যান্স কি ধরনের টাইপ, ওটা আরেকভাবে বলতেছি। পরীক্ষায় কিন্তু কোশ্চেন বিভিন্ন আসে, কিন্তু বিভিন্নভাবে আসে, যার কোশ্চেন দেখে নেবা এবং এইভাবে সলভ করবে, কিন্তু যে কোশ্চেন বুঝে কিন্তু অ্যান্সার করবা। যে আগেরটা মেকানিজম আর এটার টাইপ, ওই যে একই সিমিলার, দুটারই সিমিলারিটি আছে। দেখো টাইপটাকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হলো প্রাইমারি রেজিস্ট্যান্স বা নন জেনেটিক। প্রাইমারি রেজিস্ট্যান্স বা নন জেনেটিক মানে এটা ন্যাচারালি দ্বারা রেজিস্ট্যান্স, ন্যাচারালি রেজিস্ট্যান্স। আর আরেকটা হলো অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স বা জেনেটিক। ঠিক আছে, অ্যাকোয়ার্ড অর্জন করা হয়। তাহলে এখানে দেখো প্রাইমারি রেজিস্ট্যান্স, দেখো এখানে প্রাইমারি রেজিস্ট্যান্স বলা কি হচ্ছে যে ন্যাচারাল রেজিস্ট্যান্স বা নন জেনেটিক। এক্সাম্পল দেখো ই কলাই ন্যাচারাল রেজিস্ট্যান্ট টু পেনিসিলিন ডিউ টু ডিক্রিজ পারমিবিলিটি অফ দ্য ড্রাগস। ইস্কেরিয়া কলাইয়ের উপরে যদি আমরা পেনিসিলিন দিই তাহলে পেনিসিলিন কাজ করতে পারবে না। যে কি জন্য? পেনিসিলিন ওই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করতেই পারবে না, ডিউ টু ডিক্রিজ পারমিবিলিটি। তারপরে যেটা হলো মেটাবলিক ইনঅ্যাক্টিভিটি অফ মাইক্রোঅর্গানিজম, এটা বলতে বোঝাচ্ছি নন মাল্টিপ্লাইং স্টেট অথবা রেস্টিং স্টেট। যেমন রেস্টিং স্টেট কোনটা? যেমন স্পোর ব্যারি অর্গানিজমগুলো। তারপরে তোমার যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা স্লো গ্রোয়িং অর্গানিজম, তাই তো? এখন যেমন মাইক্রোব্যাকটেরিয়া, এখানে যদি আমরা যদি অ্যান্টিটিবি ড্রাগস না দিয়ে অন্য অ্যান্টিবায়োটিক দেই তাহলে কিন্তু কাজ করতে পারবে না। কিন্তু এখানে দিতে হবে অ্যান্টি টিবি ড্রাগস। ড্রাগস গুলো কি হবে? বহুদিন দিতে হয়, 6 মাস, 8 মাস, 12 মাস। হ্যাঁ, তারপরে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্টি, এটাকে দিতে হবে 18 মাস, যেহেতু ওরা স্লো মাল্টিপ্লাইং স্টেটে থাকে। এই জন্য একটা বলতেছে মেটাবলিক ইনঅ্যাক্টিভিটি অফ মাইক্রোঅর্গানিজম, দ্যাট মিনস নন মাল্টিপ্লাইং অর রেস্টিং স্টেট থাকে। তখন কি দে আর ইনসেনসিটিভ টু অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগস এবং মাইক্রোব্যাকটেরিয়া ইন টিস্যু। তারপর এলফার্ম ব্যাকটেরিয়া, তোমরা অলরেডি পড়ে নাও, এটা এলফার্ম ব্যাকটেরিয়া কাকে বলা হয় আমি পড়তেছি না। এলফার্ম ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট টু অল বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এলফার্ম ব্যাকটেরিয়া তখন তৈরি হয় যখন একটা ব্যাকটেরিয়া সেল ওয়ালটা ডিস্ট্রয় হয়ে যায়, তখন এলফার্ম ব্যাকটেরিয়া তৈরি হয়। ঠিক আছে, বিটা ল্যাকটাম ড্রাগস কার উপরে কাজ করে? সেল ওয়ালের উপরে কাজ করে। সেল ওয়াল তো তার মডিফাই হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে সেখানে সে কাজ করতে পারবে না। এলফার্ম ব্যাকটেরিয়া আর রেজিস্ট্যান্ট টু অল বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। এই তিনটা ফিগার তোমরা দেখে নিও। তারপর হলো অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স বা জেনেটিক। জেনেটিক হলো জিনটা, কিন্তু তোমরা অলরেডি জানছো যে একটা ব্যাকটেরিয়ার দুইটা আছে, একটা নিউক্লিওয়েড, নিউক্লিয়াস নট নিউক্লিয়াস, নিউক্লিওয়েড এবং হলো আরেকটা কি প্লাজমিড, দুইটা আছে না? এবং নিউক্লিওয়েড সেখানে আছে ক্রোমোজোম, ডিএনএ আছে, আর ডিএনএ এর মধ্যে ক্রোমোজোম আছে, আর পাশে কি দেখছো তোমরা? প্লাজমিড। এই জন্য আমরা ভাগ করব, একটা ক্রোমোজোমাল মেথড আর একটা হলো প্লাজমিড, এইটাই ভাগ করব। এখন ক্রোমোজোমাল চেঞ্জটা কিভাবে হয়? এখানে মিউটেশন হয়, স্পন্টেনিয়াস that control susceptibility of the drugs. এখানে সাধারণত হয় 10 to the power 5 to 10 to the 10 মাইক্রোগ্রাম। আচ্ছা, এটা বুঝবা না, এটা তোমার এই যে সংখ্যাটা নাও দিতে পারো, এটা বুঝবা না, আবার জানে রাখো। Spontaneous mutation in a locus of chromosome that controls susceptibility of drugs. তাহলে ক্রোমোজোমের যে কিছু কিছু জায়গায় মিউটেশন হবে স্পন্টেনিয়াসলি, যা বলে সেটা ওই তখন ড্রাগস কাজ করতে হবে না। যেমন এক্সাম্পল কি? মেকানিজম বাই ডিক্রিজিং দ্য পারমিবিলিটি অফ দ্য ড্রাগস, আগের মতো আসতেছে কিন্তু, মডিফাইং দ্য প্রপার্টিজ অফ দ্য ড্রাগ রিসেপ্টর সাইট, তারপরে ইনক্রিজিং দ্য সিনথেসিস অফ এন এসেনশিয়াল মেটাবলাইট দ্যাট ইজ অ্যান্টাগনিস্টিক ফর দ্য ড্রাগস। যেমন তোমার সালফোনামেড কোয়াট্রামাপেজল বাই ইনফ্লাক্স অফ দ্য ড্রাগস। আগে যেগুলো বললাম এগুলোই কিন্তু নিয়ে আসতেছে এখানে ক্রোমোজোমাল, তারপর নতুন করে বলতেছে না এগুলো। তারপরে আসো নন জেনেটিক, আরেকটা হলো প্লাজমিড মেডিয়েটেড।
প্লাজমিড মেডিয়েটেড কি আছে? একটা হলো এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন ড্রাগস, আর একটা বলবো কি বাই ইফ্লাক্স অফ ড্রাগস। এনজাইম দ্বারা যেটা করতে, এনজাইম দ্বারা যেটা করে সেটা হলো প্লাজমিডের মাধ্যমে করে, আর ইফ্লাক্স অফ ড্রাগস, ড্রাগস প্রবেশ করলো কিন্তু আবার সে পাম্প করে বের করে দেবে। এই দুই মেথড। এখানে এটা আর বলতেছে না, এটা অলরেডি বলা হয়ে গেছে, এটা বলতেছে না। এখন তাহলে অলরেডি তোমরা জানছো, তাহলে তাহলে ওই জিনিসটা আরো ভালো করে একটু দেখে নাও। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে যে ড্রাগ রেজিস্ট্যান্স যে হচ্ছে টাইপ দুইটা, একটা প্রাইমারি রেজিস্ট্যান্স বা ন্যাচারাল রেজিস্ট্যান্স বা নন জেনেটিক, আরেকটা বলতেছে কি অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স অথবা জেনেটিক। এখন প্রাইমারি রেজিস্ট্যান্সের এক্সাম্পল হলো ইকোলাই এর উপরে ইকোলাই ন্যাচারালি রেজিস্ট্যান্ট টু পেনিসিলিন ডিউ টু ডিক্রিজ ফরমেট অফ দ্য ড্রাগস। আরেকটা কি হলো মেটাবলিক ইনঅ্যাক্টিভিটি অফ মাইক্রোঅর্গানিজম। যেমন এটা বোঝাচ্ছে যে নন মাল্টিপ্লাইং স্টেট বা স্লো মাল্টিপ্লাইং স্টেট অথবা রেস্টিং স্টেট বোঝাচ্ছে। যেমন মাইক্রোব্যাকটেরিয়া সহজে কাজ করতে পারে না অ্যান্টিবায়োটিক, এল ফর্ম ব্যাকটেরিয়ার উপরে কাজ করতে পারে না, যেমন হলো বিটা ল্যাকটোন অ্যান্টিবায়োটিক। এইগুলো হলো তোমার প্রাইমারি রেজিস্ট্যান্স। আরো অনেক অ্যান্টিবায়োটিক এক্সাম্পল আছে, এটা জানে রাখো। তারপর হলো জেনেটিক, যেটা হলো দুইটা ভাগ, একটা ক্রোমোজোমাল আর একটা হলো প্লাজমিড মেডিয়েটেড। ক্রোমোজোমাল মেডিয়েটেড এখানে মিউটেশন হবে, স্পন্টেনিয়াস মিউটেশন হবে ইন এ লোকাস অফ ক্রোমোজোম that control the susceptible parts. আমাদের দেশে একটু পরে বলতেছে, একটু পরে একটু, যেমন হলো মেকানিজম কি আছে বাই ডিক্রিজিং দ্য পারমিটিভিটি অফ দ্য ড্রাগস। আগের মতোই আগে যেগুলো পড়ানো হয়েছে, যেমন অ্যান্টিবায়োটিক যে প্লাজমিড যখন পড়ানো হলো সেখানে মডিফাইং দ্য, এখানে বলতেছে না এটা। আর প্লাজমিডের মধ্যে এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন ড্রাগস এবং বাই ইফ্লাক্স অফ ড্রাগস, এটা তাহলে জানে রাখো। এরপরে আমরা পড়বো এই যে এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে কমাতে পারি। এটা আমাদের এখন গোটা পৃথিবীর একটা চিন্তা। প্রথমে একটা গল্প বলি। একজন পার্সন, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, এখনো কিন্তু আমরা সভ্য হতে পারি নাই। ঠিক আছে, সভ্য হতে পারি না কি জন্য বলতেছি। একজন মানুষের যখন অসুখ হয়, গ্রামের কথা আমি বলি, টাউনের কথা বাদে দিলাম। টাউনের মানুষ শিক্ষিত হলেই যে তারা যে একবারে সবকিছু জানবে তা কিন্তু নয়। তো গ্রামের কথাই বলি, তারা প্রথম যাবে কোথায়, গ্রাম্য ডাক্তার যারা আছে বা কবিরাজ, সেখানে যাবে, গিয়ে তাকে ডাক্তার সাহেব আমার এই অসুখ হয়েছে, আমাকে চিকিৎসা দেন। আর গ্রাম্য ডাক্তার করবে কি, সে তো আর জানে না কি ডিজিজে কোন অর্গানিজম তার অসুখ করলো, তাই তো জানে না। সে করবে কি অ্যান্টিবায়োটিক অনেকগুলো দিল, এবং অ্যান্টিবায়োটিকের কোর্স কি কমপক্ষে 5 দিন, 5 থেকে 7 দিন। সে করবে কি 3 দিনের ওষুধ দিয়ে দিল। অনেক সময় দেখা গেল যে যেহেতু অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়েছে ভালো হয়ে গেল, কিন্তু ক্ষতি করলো কি এই অ্যান্টিবায়োটিক কিন্তু রেজিস্ট্যান্স হয়ে গেল, পরে ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করতে পারবে না। তেমনই ওরা করবে কি, কখনো আবার যাবে কি গ্রাম ডাক্তার, সেখানেও যাবে না, যাবে কোথায়, ফার্মেসি, দোকানদার। এখন দোকানদার কাছে যেমন যাবে, দোকানদারের নিয়ম হলো ফার্মেসি একটা সাবজেক্ট আছে, সেটা পড়া। তারা কিন্তু ফার্মেসি পড়ে না, সবাই দোকানদার হয়, টাকা থাকলে দোকানদার হওয়া যায়। কিছু টাকা নিয়ে তুমি একটা দোকান করলো, ওরা বলবে স্যার আমাকে একটু চিকিৎসা দেন, ওরা তখন করবে মেডিসিন বিক্রি করবে, তাই তো। তারপরে যখন ওরা যখন পারলো না, ওরা তখন কি করবে, পাঠাবে কার কাছে, তোমার থানা হেলথ কমপ্লেক্সে। থানা হেলথ কমপ্লেক্সে ওরা তখন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, চেষ্টা করলো, যখন পারে ভালো হয়ে গেল তো গেল। আবার রোগীও করে কি, হয়তো একটা ডাক্তার হয়তো মনে করি 5-7 দিনের মেডিসিন লিখে দিল, কিন্তু রোগী করবে কি 3 দিন পরে মনে ভালো হয়ে গেল, আর সে অ্যান্টিবায়োটিক খাবে না।
তাহলে অ্যান্টিবায়োটিক না খাইলে হবে কি, অর্গানিজমটা পুরো মারা যায়নি, কিন্তু সে কিন্তু নির্জীব অবস্থা থাকলো, আস্তে আস্তে সে মিউটেশন হয়, সে আবার রেজিস্ট্যান্স মেকানিজম প্রয়োগ করে থাকবে। আচ্ছা, তারপরে ওরা যখন পারলো না থানা হেলথ কমপ্লেক্সে, ওরা করবে কি ডিস্ট্রিক্ট হসপিটাল অথবা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে আসলো। এখানে আসে, এখানেও আবার অ্যান্টিবায়োটিক আবার দেওয়া হচ্ছে, ঠিক আছে, আবারও একই অবস্থা। এখানে যখন পারলো না তখন যাবে কোথায়, সে টারশারি লেভেলে চলে যাবে। টারশারি মেডিকেল কলেজ এটাও বোঝায়, আরো উপরের লেভেল যাবে, যেমন বিএসএমও, সেখানে চলে যাবে, তাই তো। সেখানে গেলে আবার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এই যে অ্যান্টিবায়োটিক দিচ্ছে খালি দিতে দিতে রেস্টুরেন্ট কিন্তু এইভাবে হচ্ছে এখন। এই জন্য গভর্নমেন্ট একটা পলিসি নিছে, এখন তোমার দেখো ভিন্ন দোকানে যাবা, দোকানে গেলে দেখবা যে সেখানে একটা সাইনবোর্ড লেখা আছে যে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতি রেখে এখানে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা হয় না। এটা কিন্তু গত বছর থেকে এটা চালু হয়েছে, কিন্তু এটা কিন্তু চালু করা হয়েছে নাম পাওয়া আসতে, আসলে কেউ কিন্তু মানে না, কিন্তু সবাই কিন্তু লেখা আছে ভয়ে, কিন্তু আইন কিন্তু তারা মানে না, কিন্তু তারা ওই রুগী আসলে দিচ্ছে, কিন্তু তারপরে এইভাবে কি তোমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমানো যাবে? যাবে না। তো তারপর যাক, এগুলো বলে লাভ নাই। আমরা কিভাবে করতে কমাতে পারি আমরা একটু জানি। রিটেন পরীক্ষা আসে, যেমন রেস্ট্রিকশন টু ইউজ অ্যান্টিবায়োটিক্স, সবাই অ্যান্টিবায়োটিক যাতে বিক্রি না করতে পারে, এই জন্য শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তার যারা আছে তারাই যেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, বিক্রি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে পারে, এটা অবশ্যই মেনটেন করতে হবে। রেস্ট্রিকশন টু ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক যথেষ্ট ব্যবহার করা যাবে না। আবার দেখো অনেক সময় আমরা যারা কোয়ালিফাইড ডাক্তার তারা আমরা করি কি, এই সামান্য সর্দি কাশি হলো, ভাইরাস সর্দি কাশির বিপরীতে তুমি যদি অ্যান্টিবায়োটিক দাও, সে তো ভাইরাল ডিজিজ, অ্যান্টিবায়োটিক তো কাজ করবে না। ভাইরাল ডিজিজ তো সেলফ লিমিটিং, এমনিতে ভালো হয়ে যায়। তো ক্ষতি করলো কি, আমাদের নর্মাল যে ফ্লোরা আছে এই নর্মাল ফ্লোরাকে সে কিন্তু মেরে ফেললো। তো নর্মাল ফ্লোরা একটা ভালো দেখি, সে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে সে কিন্তু গ্রো করতে দিবে না। এখন যদি নর্মাল ফ্লোরা না থাকে তাহলে কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ওখানে বাসা বাঁধলো এবং তোমার রোগ তৈরি করবে, তাহলে সে আমাদের ক্ষতি করলো। এই জন্য অবশ্যই ওই জিনিসটা ফলো করতে হবে, যে রেস্ট্রিকশন টু ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, ইনশোর দ্য অ্যাভেলেবিলিটি অফ কালচার অ্যান্ড সেন্সিটিভ ফ্যাসিলিটি। এইখানেই কথা, আমরা আমাদের দেশে কালচারাল ড্রাগস দেওয়ার আগে কালচারাল সেন্সিটিভিটি করি না। বিদেশে যেটা হয় কিন্তু দেশে হয় না। এইটাকে কালচারাল সেন্সিটিভিটি না করে আইন করে করতে হবে, যে কালচারাল সেন্সিটিভিটি করে তারপরেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। তবে একটা রোগী যখন ইনফেকশন রোগী ভর্তি হলো, তুমি কি কালচারের জন্য অপেক্ষা করবা? হ্যাঁ, অপেক্ষা করবা। কি হবে, প্রথম একটা অ্যান্টিবায়োটিক তোমার কাছে আসলো, অত ধরো প্রথম করবা কি, একটা তুমি ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক দাও, দেওয়ার পরে এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার আগেই তার কাছে স্যাম্পল নিয়ে কালচারে তুমি পাঠাই দাও। কালচারে পাঠাই দিলা, কালচার সেন্সিটিভ সেখানে পাঠাই দিলা, মাইক্রোবায়োলজিতে পাঠাই দিলা। রিপোর্ট যখন আসলো তখন সেই তোমার যে রিপোর্টের উপর ভিত্তি করে তখন তুমি চিকিৎসা দাও, এবং তখন দিতে হবে তোমার ন্যারো স্পেকট্রামটা, নট ব্রড স্পেকট্রাম। প্রথম হলো ব্রড স্পেকট্রাম, তারপরে সেন্সিটিভিটি রিপোর্ট পাইলে তখন তুমি যাও ন্যারো স্পেকট্রাম, যাতে সে যে অর্গানিজমের বিরুদ্ধে কাজ করবে সেন্সিটিভ হলো সেই অর্গানিজমকে সে মারতে পারে। এইটা অবশ্যই করতে হবে। তারপরে ডেভেলপমেন্ট অফ স্টেবল অ্যান্টিবায়োটিক। আমি আগে বলেছিলাম যে অ্যান্টিবায়োটিকের একটা গুড অ্যান্টিবায়োটিক ক্যারেক্টার কি, ইট শুড নট বি রেজিস্ট্যান্ট। তাহলে অবশ্যই করতে হবে যে একটা স্টেবল অ্যান্টিবায়োটিক করতে হবে। তারপর অ্যান্টিবায়োটিক রিসাইকেলিং, মানে হলো একটা অ্যান্টিবায়োটিক যখন বিভিন্ন সময় অনেক দিন ধরে দেওয়া হয় সেখানে এমনিতে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, বা যেগুলো ড্রাগস রেজিস্ট্যান্স হয়ে গেছে সেগুলো ড্রাগসের ব্যবহার বেশ কিছু বন্ধ রাখার পরে 5-7 বছর বন্ধ রাখার পরে আবার দেওয়া শুরু করো, তখন দেখা যাবে তোমার এটা আবার সেন্সিটিভ হবে। যেমন ধরো 90-এর দশকেই আমরা দেখছি, তখন অ্যান্টিবায়োটিক প্রথমে আসলো তোমার কট্রামোক্সাজোল আসলো, আবার অ্যামোক্সিসিলিন আসলো, এবং ক্লক্সাসিলিন, এই কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু ডাক্তার সাহেবরা চিকিৎসা করতেন। তারপর 90 দশকে আসলো কি
তোমার সেভারস তোমার এই যে কুইনোলোন ড্রাগস গুলো, সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে? তো তখন কিন্তু সিপ্রোফ্লক্সাসিন দিতেও কিন্তু মানুষ ভয় করতো কি যেন, এই কার্টিলেজটা তখন সোয়েলিং হয়, তো অনেক সময় তোমার এই যে টেন্ডার অ্যাকিলিস রাপচার হয়, তো এই ভয়ে কিন্তু সবাই কিন্তু দিতে যেত না, এবং কম বয়স্ক যারা তাদেরকে দেওয়া যায় না এগুলো। তো এখন ওই সময় কিন্তু তোমার কট্রামাজল ভালো কাজ করতো, অ্যামোক্সিসিলিন, ক্লোরোক্সাসিন ভালো কাজ করতো, কিন্তু আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন এই সমস্ত ড্রাগস হয়ে গেছে কি, এখন ওই বেশ কিছুদিন বন্ধ রাখা হচ্ছে ব্যবহার। বন্ধ রাখার পরে এখন দেখা যাচ্ছে, এখন দেখো এই যে কট্রামাজল বা পেনিসিলিন, ক্লোরোক্সাসিলিন, এগুলো এখন আবার দাও, এখন কিন্তু মোটামুটি এখন কাজ করতেছে। কিন্তু এটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রিসাইকেলিং। তারপর ইন ট্রিটিং নজোকোমিয়াল ইনফেকশন, লোকাল সেন্সিটিভ প্যাটার্ন শুড বি ফলোড। নজোকোমিয়াল বানানো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। একটা রোগী মনে করো হাসপাতালে ভর্তি হলো চিকিৎসার জন্য, সাপোজ ধরো অপারেশন লাগবে তার, তো অপারেশন করার পরে সময় কি করা হয়, পরে কি করা হয়, ক্যাথেটার দেওয়া হয়, বা তোমার যে ক্যাথেটার দেওয়া হয়, বা তোমার যে যেগুলো তোমার যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, এগুলো তোমার স্টেরিলাইজ করা হয়। তা তো এগুলো যদি স্টেরিলাইজ ঠিক মতো না করা হয়, তাহলে কি হবে, ওই লোকটার ওই পার্সনের অসুখ হবে। তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার পরে যে ইনফেকশনটা হয় সেটাকে বলি আমরা নজোকোমিয়াল ইনফেকশন। এটা আমরা পরে আমরা পড়াবো, যখন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি পড়াবো তখন নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন একই নাম, এটা আমরা পড়াবো। তাহলে এই লোকাল সেন্সিটিভ প্যাটার্নটা কিন্তু আলাদা। এখানকার দিনাজপুরের জন্য যে সেন্সিটিভ প্যাটার্ন, ঢাকার সেন্সিটিভ প্যাটার্ন কিন্তু আলাদা হবে। তাহলে দিনাজপুরে যখন আমরা চিকিৎসা দেবো, তখন দিনাজপুরের যে সেন্সিটিভ প্যাটার্ন একটা অবশ্যই ডাটাবেস থাকতে হবে, সেটা কিন্তু ফলো করতে হবে। তবে স্টপ ট্রিটমেন্ট হয় কিউর। মনে করো তুমি ভালো হয়ে গেলা, 5-7 দিন দিলা, তারপরে অনেক সময় দেখা যায় কি আরো ভালো হওয়ার জন্য আরো মেডিসিন দেয়, 14 দিন, 15 দিন, 2 দিন দেওয়া হয়। এগুলো দেওয়া যাবে না। কিউর হয়ে গেল 5-7 দিন দিলে তোমার অ্যান্টিবায়োটিক বন্ধ রাখো। তাহলে ইউজ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হয় এভার পসিবল। ওই যে আগেই আমি বললাম যে আচ্ছা এটা, তারপরে ইনিশিয়াল ইম্পেরিক থেরাপি টু স্টার্ট উইথ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক টিল কালচার অ্যাভেলেবল। এই যে একটাই বললাম যে প্রথম তুমি ব্রড স্পেকট্রাম দিয়ে শুরু করো, তারপরে সেন্সিটিভ প্যাটার্ন যখন তুমি চালু করবা, তখন কিন্তু সেন্সিটিভ করলা, তারপরে ন্যারো স্পেকট্রাম দিয়ে তুমি আবার চিকিৎসা করো। এই ক্ষেত্রে কথা আছে, যেমন কিছু কিছু দেশে, যেমন ইউরোপিয়ান কান্ট্রি গুলো, এগুলোতে কিন্তু তোমার এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, এখানে কিন্তু রোগী ভর্তি রাখা হয়। যেমন ইনফেকশন নিয়ে জানবে কে, মাইক্রোবায়োলজিস্ট তারাই জানবে, তাই তো? এখানে কিন্তু মেডিসিন সার্জারি ওরা কিন্তু কম জানবে, কিন্তু মাইক্রোবায়োলজি তারা জানবে। যার ফলে কিন্তু বিদেশে কিন্তু সময়ের দাবি এটা, সেখানে কিন্তু তাদের জন্য রোগী ভর্তি থাকে, তাদের জন্য ওয়ার্ডই আলাদা কিন্তু। হ্যাঁ, এবং ওখানে চিকিৎসা করবে, ইনফেকশন রোগী দিয়ে ডিল করবে অনলি মাইক্রোবায়োলজিস্ট, ঠিক আছে? এবং বাংলাদেশেও আমরা চেষ্টা করেছি, কিন্তু এখানে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। যেমন মেডিসিন বা সার্জারি বা গাইনি, ওরা চাইবে না যে আমরা ট্রিটমেন্ট, আমাদের ওয়ার্ড থাকুক, আমরা এগুলো ট্রিটমেন্ট করি, ঠিক আছে? যখন তোমার ডাক্তার হবে তখন তোমরা বুঝবা, এখন বুঝবা না। তবে শেষ কথা একটা বলি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, বাট মেজার্স মাস্ট বি টেকেন টু স্লো ইট। অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি যখন চিকিৎসা করবা, ড্রাগ রেজিস্ট্যান্স তোমার হবেই, তবে তোমার চেষ্টা থাকবে এটাকে স্লো যাতে হয়, এটা তোমার হলো মূলনীতি। এখন আমরা পড়বো প্লাজমিড। অবশ্যই অলরেডি তোমার জানা গেছো। Plasmid are extra chromosomal genetic material and that are their replication is independent of chromosome. যেমন এরা কি নিউক্লিওরের 500 থাকে, তাই তো? 500 থাকে, এই জন্য বলা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল। নিউক্লিয়াসে যখন থাকে তোমার ক্রোমোজোমাল, আর প্লাজমিডে থাকে, এগুলোও জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, এই জন্য বলা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল। এবং রেপ্লিকেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ক্রোমোজোম। নিউক্লিয়াসের যে নিউক্লিয়ারের যে ক্রোমোজোম আছে, তার সঙ্গে রেপ্লিকেশনের এদের কোনো মিল নাই, ঠিক আছে? শুধু এইটুকুই জানা রাখো। প্লাজমিডে
প্লাজমিড ক্লাসিফিকেশন প্রয়োজন নয় তোমাদের, তবে এই যে প্লাজমিড ট্রান্সফার বা জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার কিভাবে হয় এটা রিটেনে আসে, অনেক ভাইবা আমার ধরে। 4টা পদ্ধতি আছে, যেমন কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সপোজিশন, ট্রান্সফরমেশন, এই 4টা হেডলাইন। কনজুগেশন, যেমন পাইলাই যখন পড়াইছিলাম সেক্স পাইলাই, তখন বলেছিলাম যে সেক্স পাইলার কাজ কি করে, ডিএনএ ট্রান্সফার করে বিটুইন মেল অ্যান্ড ফিমেল, তাই তো? আমি বলছিলাম কি মেল ফিমেল বলা যাবে না, ডোনার থেকে রেসিপিয়েন্ট, সেই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে। তাহলে ওইটা আছে। তাহলে conjugation is the process, is the matching of two bacterial cells during which DNA is transferred from donor to the recipient cells. তার দুইটা ব্যাকটেরিয়া যখন ম্যাচিং করবে, একসঙ্গে মিলিত হলো, তখন যে ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ম্যাটেরিয়াল যাচ্ছে তাকে ডোনার বলবো, আর যে গ্রহণ করতেছে তাকে বলবো রেসিপিয়েন্ট সেল। এইভাবে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল এক ব্যাকটেরিয়াতে আরেকটা ব্যাকটেরিয়া যাচ্ছে, আরেকটা ব্যাকটেরিয়াতে যাচ্ছে, যখন ড্রাগ ডেস্টিনেশন হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল যাচ্ছে, এভাবে যাচ্ছে। এক্সাম্পল কি, ইউজুয়ালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগুলো এই যে কনজুগেশনের মাধ্যমে এই জিন ট্রান্সফার করে। তাহলে এই হলো কনজুগেশন। এই ফিগারটা দেখো, দুটো ব্যাকটেরিয়া ম্যাচিং করছে, করে ডিএনএ ট্রান্সফার হচ্ছে, এবং করে কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটাও ফিগারে ওইভাবে দেখানো হয়েছে, ভালো করে দেখে নিও। 2 নম্বর ট্রান্সডাকশন। Transduction is the transfer of a cell DNA by means of a bacterial virus that's called bacteriophage. এখানে দেখে নাও, here a virus multiply within a bacterial cell and when live it carries some bacterial genes. When the virus further attack another bacteria, it incorporates the carrier genes to new bacteria. Usually enzyme coding plasmid are transferred by this process. Gram positive bacteria usually use this method for transferring plasmid. তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে ব্যাকটেরিয়া আমাদেরকে ইনফেকশন করে, তেমনি ভাইরাস তো ছোট, তাই না? কিছু ভাইরাস আছে ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেকশন করে তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ প্রথম করে কি, একটা ব্যাকটেরিয়াকে মনে করো ইনফেকশন করলো, তার ভিতরে প্রবেশ করলো, করে সেখানে ভাইরাসটা করবে কি, সেখানে মাল্টিপ্লাই করবে, সংখ্যা সে বৃদ্ধি করবে, এবং এই সময় ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক যে ম্যাটেরিয়াল গুলো আছে সে টেক আপ করবে। তারপর সে যখন ওই ভাইরাস থেকে বের হয়ে আরেকটা ওই ব্যাকটেরিয়া থেকে বের হয়ে আরেকটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, তখন সে করবে ওই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে জিনটা টেক আপ করলো সেটা আবার সে অন্য ব্যাকটেরিয়াকে দিয়ে দেবে, যা ফলে এইভাবে কিন্তু যে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হচ্ছে। যেমন এক্সাম্পল কি, ইউজুয়ালি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইউজ দিস মেথড। স্যার এটা বুঝি নাই, আরেকবার রিপিট করবেন? রিপিট করবো। এখানে ফিগারটা একটু দেখো, এখানে ব্যাকটেরিওফাজ যখন পড়বো তখন আরোই ভালো হয়ে যাবে। ট্রান্সডাকশন, এটা এখন কমপ্লিটলি ভালো বুঝতে গেলে, যখন আমরা ভাইরাস যখন পড়বো, তখন একটা ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করার পরে, একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করার পরে কিভাবে তারা ওই যে আমাদের সেলের ভিতরে প্রবেশ করার পরে তারা এই যে রেপ্লিকেশন, ভাইরাসের যে বংশবৃদ্ধি করে, ওকে বলা হয় রেপ্লিকেশন। কিভাবে রেপ্লিকেশন করে ওইটা যখন বুঝাবো তখন তোমার ভালো করে বুঝবা। এখন কিন্তু খুব একটা বেশি বুঝবা না, সংক্ষেপে একটু জেনে রাখো। যেমন এটা ব্যাকটেরিওফাজ আর এটা হলো ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই ব্যাকটেরিয়া যখন ইনফেকশন করবে, এই ভাইরাসটা কিন্তু সম্পূর্ণ ঢুকবে না, কিন্তু ভাইরাসে কি করবে, তার যে নিউক্লিক অ্যাসিড আইদার আরএনএ অথবা ডিএনএ এখানে বডি ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করলো। এই ভাইরাসটা এই দেখো যে এটা হলো জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, এখানে ডিএনএ বা আরএনএ যেটা বলা হয় আসলো এখানে, তাই তো? এই যে এগুলো হলো ডিএনএ, ডিএনএ আসলো, এগুলো ভাইরাল ডিএনএ, আর এটা হলো ব্যাকটেরিয়াল ডিএনএ, এখানে আছে ব্যাকটেরিয়াল ডিএনএ। পরের ফিগারে দেখো, ও তো রেপ্লিকেট করতেছে, রেপ্লিকেট করে করবে কি, সে আবার এখানে এই যে এই ডিএনএ থেকে অনেকগুলো ভাইরাস আবার তৈরি হবে।
এগুলোকে বলা হয় প্রোজেনি ভাইরাস। অনেকগুলো ভাইরাস তৈরি হবে এবং এই যে এখানে যে ব্যাকটেরিয়া এখানে যে সে রেপ্লিকেট হচ্ছে, এই সময় সে রেপ্লিকেট হওয়ার সময় এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ এটাকে সে চেক আপ করতেছে। চেক আপ করলো, যখন প্রোজেনি ভাইরাস যখন একটা কমপ্লিট ভাইরাস তৈরি হলো, তখন এই ব্যাকটেরিয়াকে লিপ করে সে আবার বাইরে যাবে। বাইরে গিয়ে আবার সে অন্য একটা ব্যাকটেরিয়াকে যেমন অ্যাটাক করলো, অ্যাটাক করে আবার সে তোমার এই যে জিনটা ডিএনএ ট্রান্সফার করতেছে। এখন তাহলে এইভাবে তার তোমার জেনেটিক মানে ট্রান্সফার আছে। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া হলো কি, ট্রান্সডাকশন ইজ দ্য ট্রান্সফার অফ সেল ডিএনএ বাই মিনস অফ এ ব্যাকটেরিয়াল ভাইরাস, দ্যাট ইজ ব্যাকটেরিওফাজ। তো এটা বুঝছো তো নাকি? তো আপাতত এটুকু জানাবো, তারপর পরে আবারও ভালো বুঝবো। ইউজুয়ালি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ইউজ দিস মেথড। আর হলো ট্রান্সফরমেশন, এটা কি? ইট ইজ আ ট্রান্সফার অফ ডিএনএ ইটসেলফ ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার। ডিএনএ নিজে নিজে চলে যাবে এক সেল থেকে, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া চলে যাবে। কিভাবে যায় দেখো, দুই ভাবে যাইতে পারে। যেমন মানুষ বলো বা অ্যানিমেল বলো বা ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো, সবাই কিন্তু বাঁচার জন্য আসেনি, সবাই এক সময় মারা যাবে, তাই তো? সেটাকে বলে নেচার। তো একটা ব্যাকটেরিয়া যখন মারা গেল, তখন সেখান থেকে ডিএনএ কিন্তু রিলিজ হলো, হ্যাঁ? ওই ডিএনএটা আরেকটা ব্যাকটেরিয়া তাকে টেক আপ করতেছে, এইভাবে কিন্তু। আচ্ছা, আরেকটা কি, ল্যাবরেটরিতে যারা ইনভেস্টিগেটর, যারা সায়েন্টিস্ট, তারা কি করে, একটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ নিয়ে আরেকটা ব্যাকটেরিয়াকে সেই ডিএনএ ট্রান্সফার করে দেবে। এই দুই মেথডে ট্রান্সফরমেশন করা যায়। নেচারে কি, ডাইং ব্যাকটেরিয়া, ইন নেচার ডাইং ব্যাকটেরিয়া মে রিলিজ দেয়ার ডিএনএ হুইচ মে বি টেকেন আপ বাই রিসিভিং সেলস। আর পরে দেখো, ইন দ্য ল্যাবরেটরি অ্যান ইনভেস্টিগেটর মে এক্সট্রাক্ট ডিএনএ from one type of bacteria and introduce it into the genetically defined bacteria. এটা থিসিস পারপাসে আমরা ইয়ে করি। আরেকটা দেখো, ট্রান্সপোজিশন। এটা কি, ট্রান্সফার অফ শর্ট সেগমেন্ট অফ ডিএনএ অ্যাপার্স ফ্রম প্লাজমিড টু প্লাজমিড অথবা বিটুইন প্লাজমিড টু ক্রোমোজোম। এই হলো ট্রান্সপোজিশন। তাহলে ডিএনএ সম্পূর্ণ অংশ যাবে না, শর্ট সেগমেন্ট যাবে। শর্ট সেগমেন্ট অফ ডিএনএ from plasmid to plasmid or between plasmid to chromosome, transposition. এখন এইখানে দেখো, মেকানিজম অফ ড্রাগ রেজিস্ট্যান্স বাই প্লাজমিড কে রেজিস্ট্যান্স করতেছে, এটাও পরীক্ষা আসে এখানে। আগে আমরা জানছি একটা হলো এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন ড্রাগস, যেমন এনজাইম ডেরিভেট করবে, যেমন বিটা ল্যাকটেজ এনজাইম। এক্সাম্পল হলো পেনিসিলিনেজ এবং সেফালোস্পোরিনেজ। আরেকটা হলো পলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, এগুলো হলো এনজাইম। আরেকটা হলো কি, ডিক্রিজ এন্ট্রি অফ ড্রাগস। আরো একটা আছে তোমার হলো ইফ্লাক্স অফ ড্রাগস, ওটাও আছে। যেমন এখানে এর মধ্যেই দেওয়া আছে, এটা যদিও এক্সট্রা হয়ে দেওয়া উচিত ছিল। ডিক্রিজ এন্ট্রি অফ ড্রাগস, ডিক্রিজ পারমিট অফ দ্য ড্রাগস করলো। আরেকটা হলো ইনক্রিজ ইফ্লাক্স অফ ড্রাগস, ড্রাগস প্রবেশ করলো কিন্তু পাম্প করে বের করে দেবে। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। হ্যাঁ রেজা, হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ 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 ভালো আছি। আচ্ছা, এখানে হলো এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা এনজাইম একটা, এটা তোমার পরীক্ষা আসে কেন, ভাইভাতে আমার ধরি না, রিটেনে আসে। এটা যখন তোমার সেভালোস্পন পড়বা, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, তখন তোমরা এটা ভালো করে বুঝবা। এটা দেখো, extended spectrum beta lactamase are enzymes that mediate resistance to extended spectrum, that means third generation cephalosporin
such as ceftazidime, cefotaxime, and ceftriaxone, and monobactam. That is aztreonam, but do not affect cefamycins or carbapenem. Cefamycin যেমন কি সাফোক্সেটিন এবং সাফোটিটান, আর কার্বাপেনামের যেমন হলো মেরোভেনাম অথবা ইমিভেনাম। তাহলে কি হলো, এগুলো একটা অ্যান্টিবায়োটিক। ইএসবিএল হলো এক ধরনের বিটা ল্যাকটেজ এনজাইম, ঠিক আছে? এটা হলো এটা বিটা ল্যাকটেজ এনজাইম। আরেকটা নাম হলো বিটা ল্যাকটেজ এনজাইম, কিন্তু অনেক ধরনের আছে। কিন্তু এটা হলো এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটেজ এনজাইম। এটা কি these are the enzyme that mediate resistance to extended spectrum, তার মানে থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন এবং মনোব্যাকটাম, ঠিক আছে? কিন্তু তাহলে তারা কাজ করবে থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক এবং থার্ড জেনারেশন সেফালোস্পোরিন এবং মনোব্যাকটাম এর বিপরীতে কাজ করবে, কিন্তু এফেক্ট করতে পারবে না কাকে? সেফামাইসিস আর কার্বাপেনাম। এটা হলো তোমার এক্সাম, তোমার এটা তোমার কি তোমাদের শীটে আছে? তো এটা তোমাদের শীটে আছে? না স্যার, না স্যার এটা নাই। এটা লিখে নাও। হ্যাঁ বলো। লেখা হয়ে গেলে বলিও আমাকে। শেষ স্যার, আপনি শুরু করেন স্যার। স্যার শেষ স্যার। তারপরে ইএসবিএল তৈরি করে কি দেখো, ইএসবিএল তৈরি করে তোমার মেজরিটি অফ শেষ করলে ভালো হয়। না, শেষই তো হয়ে গেছে। দেখো মেজরিটি অফ ইএসবিএল প্রসেসিং অর্গানিজম আর ক্লেফশেল এন্ড ইকোলাই, দেখো তৈরি করে কে? এই স্লাইডটা লিখে নাও, কে তৈরি করে এটা দেখে লিখে নাও। মেজরিটি অফ ইএসবিএল প্রসেসিং অর্গানিজম আর স্কেশন কোলাই এন্ড ক্লেফশেল স্পিসিস। আরো কিছু একটা আছে, যেমন ইন্টারোব্যাক্টার, প্রোটিয়াস মাইরেবিলিস, শিরেশিয়া মার্কিসেন্স, সালমোনেলা, মর্গানি এন্ড সিডোমোনাস সাইটোজেনাস। এই কয়েকটা নাম পড়ো। শেষ? জি স্যার। তাহলে শেষে এখন এই যে দেখো এখানে ফিডিংস, এখানে কি করছে? টিয়া পাখি তার বাচ্চাকে ফিডিং করাচ্ছে, তাই তো? এখন আমার ফিডিংটা কেমন হচ্ছে আমি জানি না। এখন আমি যথাযথ চেষ্টা করি। এখন এই যে একটা হলো কি সরাসরি ক্লাস নেওয়া এবং হলো তোমার এই যে অনলাইনে ক্লাস নেওয়া, অনেক পার্থক্য আছে। ঠিক মতো হয়তো আমি যেভাবে বোঝাতে চাচ্ছি সেটা হয়তো পারতেছি না। তারপরও কানামার্সে একই, নাইমার্সে কানামার ভালো একটা তো শিখতে হবে। এখন তোমাদের ক্লাস বন্ধ রাখা যাবে না, যার ফলে আমরা করতেছি। তো এই হলো অ্যান্টিবায়োটিক, এটা ভালো করে বলো। আর কালকে ক্লাস নেব তোমার হলো স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন ক্লাস কিন্তু দুইটা। হ্যাঁ বলো। স্যার ক্লাস একটু কম সময় নিলে ভালো হতো স্যার, 45-50 মিনিটের পরই তো একেবারে ধৈর্য শেষ হয়ে যায়, কিছু বোঝা যায় না। ধৈর্য শোনো, যখন যখন তোমার এখনই যদি ধৈর্য না ফেলে অ্যান্টিবায়োটিকের নাম দেখতে দেখতে তো একেবারে অবস্থা খারাপ। আচ্ছা এখন ধরো তোমার বাড়িতে আছো, তাই তো? বাড়িতে আসো, বাড়িতে রীতিমতো খাওয়া দাওয়া করতেছো, এনজয় কি বলে যে এনজয় করতেছো। ক্লাস যখন এই যে থার্ড ফেজে ক্লাস যখন শুরু হয়ে যায়, যখন একসঙ্গে যখন তোমার ফার্মাকোলজি,
প্যাথোলজি মাইক্রোবায়োলজি শুরু হয় তখন কি করতে? তখন স্যার তো এখন তোমার তিনটায় হচ্ছে class- এখনো 3টাই হচ্ছে স্যার। তখন তোমার ক্লাসও করতে হতো, তারপরে আইটেম পরীক্ষা দিতে হতো, ঠিক আছে, তারপর তোমার টার্ম ফাইনাল পরীক্ষা দিতে হতো। এগুলো এগুলো কিন্তু আমার নিচ্ছে না, কিন্তু এখন তোমার কিন্তু ক্লাস করতেছে শুধু, ঠিক আছে। তারপর যদি ফলো দিয়ে তোমার পারবে না, তাহলে তো এটা হবে না। তো এখন এইরকম না করলে স্যার, তোমার তো এখন টার্ম গুলো খুব কঠিন তো স্যার, এই জন্য টার্ম গুলো তো খুব কঠিন। স্যার আগে তো স্যার হচ্ছে লেকচারের সাথে স্যার টিউটোরিয়াল হইতো, এই জন্য টিউটোরিয়াল ক্লাসে জি, বুঝে স্যার। নিতাম লেকচারে কিছু না বুঝলে না, না, স্যার। এখন তো স্যার লেকচার স্যার 50 মিনিট বা না, আমাদের টিউটোরিয়াল ক্লাসে আমাদের তেমন কিছু পড়ানো হয় না। টিউটোরিয়ালে শুধু ইয়ে নেওয়া হয়, টার্ম ফাইনাল আইটেম পরীক্ষা নেওয়া হয়। থার্ড ফেজে মোটামুটি আমরা এটাই করি, আমরা টিউটোরিয়ালে তেমন কিছু পড়াই না। লেকচারে যেটা হয় স্যার সেটাই। মানে এটা হচ্ছে স্যার আমাদের হচ্ছে দাবি যে স্যার 50 মিনিটের পর স্যার আমরা কিছু বুঝি না, মানে হচ্ছে সাথে খালি থাকতে হয় স্যার, মানে মাথায় কিছু আর ধরে না। এই জন্য স্যার কম পড়াইলে স্যার আমরা এটা পুরোটা নিতে পারতাম। জি স্যার। তো না, 50 মিনিটই পড়াবো আমি। মাঝে মাঝে শোনো, ওই কালকে তোমার ইয়ে করো, স্টাইলেশনটা দুই দিনে শেষ করবো, ঠিক আছে। স্টাইলেশন 2 দিনে আমি তোমার শোনো, আমি তো 50 মিনিটে শেষ করতে পারি। আমি কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক ক্লাসটা খুব, আমি কিন্তু পড়াই কিন্তু ধীরে ধীরে পড়াই। দেখো তোমার এই যে বোঝাও, আমি কিন্তু র্যাপিডলি কিন্তু রেডিও বানায় যদি হয়ে যায়, সেটা কি হবো? তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি 50 মিনিটে শেষ করে করতে পারবো কিন্তু। না স্যার, না আপনার ধীরে ধীরে স্যার অনেকগুলো পড়া হয়ে যায় স্যার, আমাদের কমপ্লিট করাটা একটু টাফ হয়ে যায় স্যার। পাওয়া হয়ে যায় না, এটা আমিও বুঝি, কিন্তু কথাটা যে আমি তো এই জন্য আমাদের যে মেডিকেল এডুকেশন আছে না, ওরা একবার কিন্তু তোমরা তো গর্ধব, আমি গর্ধবে তোমাদেরকে বলবো যে দাবি আদায় তোমরা তো করতে পারো না। যেমন আগে যেমন ছিল তোমার 3টা ফেজ ছিল, ঠিক আছে, ফার্স্ট ফেজ, থার্ড ফেজ, সেকেন্ড এবং থার্ড ফেজ। ফার্স্ট ফেজ ছিল তোমার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। আর সেকেন্ড ফেজ ছিল তোমার কি ছিল, কমিউনিটি মেডিসিন। মানে এখনকার যেটা সেকেন্ড আর থার্ড ফেজ আছে, তখন কিন্তু এই দুটা মিলেই সেকেন্ড ফেজ ছিল। হ্যাঁ, তো এত সুবিধা হয়তো কি, তখন 2 বছর তোমার কিন্তু ক্লাস পাই, তাই এট এ টাইম 4টা সাবজেক্ট, তোমার 5টা সাবজেক্ট তোমার পড়তে। বরঞ্চ এইটা ভালো ছিল, এইটা ভালো ছিল, এবং আমরা 2 বছরে আস্তে ধীরে ক্লাস নিতে পারতাম, আস্তে ধীরে, এবং তখন থার্ড ইয়ার থেকে ক্লাস নিতে পারতাম। তখন সুবিধা হয়তো কি, তোমার যেহেতু ধীরে ক্লাস নিচ্ছি, তখন তোমাদের মানে অ্যাবজর্ব করতে সুবিধা হয়তো। এবং ওই জিনিসটাই যখন তোমাদের চেঞ্জ করলো, এই যে মেডিকেল এডুকেশন যখন তোমাদের কারিকুলামটা চেঞ্জ করলো, আবার যখন তোমার যে ফেজ, তোমার যে সেকেন্ড ফেজ করলো, তোমার এখানে দেখো সেকেন্ড ফেজে তোমার কি আছে, আর কমিউনিটি মেডিসিন, আর কি আছে, ফরেনসিক মেডিসিন। ওখানে তোমার কি পড়া আছে তুমি বলো তো। ওখানে তোমার তুমি ফরেনসিক মেডিসিন তুমি কতটুকু যাবে, কি জানবা তুমি ওখানে? কমিউনিটি মেডিসিন কতটুকু আছে তুমি ওখানে? এই 2টা সাবজেক্ট একদম ছোট্ট সাবজেক্ট, 2টা, এবং লেস ইম্পর্টেন্ট, তাই তো। ওই 2টা মিলে তোমার যে সেকেন্ড ফেজ করার কোনো মানে হয় না। আর থার্ড ফেজে দেখো মাইক্রোবায়োলজি, বিশাল ভাস্ট সাবজেক্ট। প্যাথোলজি বড়, কিন্তু তোমাদের লেভেলে প্যাথোলজি বেশি কিছু পড়তে হয় না। ফার্মাকোলজি এটা ছোট সাবজেক্ট, তবে টার্মগুলো একটু কঠিন। তো এই 3টা ভাইটাল সাবজেক্ট, 3টা ভাইটাল সাবজেক্ট হওয়াতে একটা হয় কি, তোমার যখন ওয়ার্ডে যখন যাও, এই থার্ডে যখন ওয়ার্ড থেকে ওয়ার্ডে যাও, তখন তুমি যদি অ্যান্টিবায়োটিক না জানো, তারপর তোমার যে প্যাথোলজি মাইক্রোলজি না জানো, তো ওয়ার্ডও কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যায়, ঠিক আছে। যার ফলে তোমাদের জন্য এই যে কারিকুলামটা ভালো হয়নি। যখন কারিকুলামটা চেঞ্জ করলো, তখন তোমাদের দাবি, যখন তোমাদের যারা উত্তরসূরি ছিল, উত্তরসূরিরা কেন ওই সময় বাধা কেন দেয়নি, ওই সময় কেন আন্দোলন করে নাই? আমি চাকরি করি, আমি তো আমরা বলতে পারি না, আমরা অ্যাডভাইস দিতে পারি, কিন্তু আমরা কিন্তু জোর গলায় বলতে পারবো না, ঠিক আছে। আমাদের কিছু লিমিটেশন থাকে। এবং আমাদের এখানে যখন যে মেডিকেল এডুকেশন গত 2 বছর আগে একবার আসছিল, তখন ছিলেন প্রফেসর ডাক্তার জলিল, উনি আসছিলেন, 12 ওনার টিম আসছিল। তখন আমি এই জিনিসটাই উঠে ধরছিলাম, তো ওনারা আর কোনো সেই জলিল স্যার উনি তারপরে রিটায়ার গেছে, অন্য আবার আসছে। তো একটা ওই তোমার যে চেঞ্জ করতে কিন্তু অনেক টাকা খরচ হয়, কিন্তু অনেক মিটিং সেটিং করতে হয়, অনেক করতে হয়। তো এই জিনিসগুলো খালি ওই লোক দেখানো হয়, লোক দেখানো, খালি ওদের কাজ তো নাই, ওদের তো কাজ নাই, কাজ কি টাকা মারা যাবে কি হবে, সেই খালি মানে ইয়েটা খালি। যাকে এটা যে আননেসারি কথা, এগুলো না বলি, আমার কাজটা আমি করি।
তো তারপরেও কিছু দুঃখ আসে এই যে যেগুলো করে, এই জিনিসগুলো যারা ফিল্ড লেভেল থেকে যায়নি তারা কি বুঝবে? ওখানে তারা কিচ্ছু বোঝে না কিভাবে কি। তারা যদি আমাদের কাছে সাজেশন নিত তাহলে কিন্তু আমরা কিন্তু সে বলতে পারতাম, কিন্তু ওরা তো আমাদের কাছে সাজেশন নেয় না, না করে কি ওরা নিজেরা যেটা বোঝে সেটাই ওরা মানে কারিকুলাম তৈরি করে। যার মেডিকেল এডুকেশনের যে যে ফেজটা করছে এগুলো কোনো ফেজই না। এটা আবার যদি চেঞ্জ না করা বন্ধু তোমাদের এটা হবে না। তো তোমরা এগুলো করো না কেন, তোমরা দাবি করো না কেন? এই জন্য তো তোমাদের এই যে ইয়েটা সেকেন্ড ফেজে তোমার আসে একবারে মানে কি বলবো পড়ার তেমন কিচ্ছু নাই, আর থার্ড ফেজে আসে তোমাদের কষ্ট হয়ে যায়। এই জন্য এগুলো দাবি করতে হবে। এগুলো দাবি তো আমরা করতে পারবো না, আমরা পারবো না এগুলো, তাই না? ব্যাপারটা বুঝছো তো নাকি? এই জিনিসটা তোমরা করো। এই স্যার আগামী আচ্ছা, সপ্তাহে এখন কি হলো আমাদের ক্লাস হবে মাইক্রোবায়োলজি? এখন আমি এই জন্য কালকে তোমাদের ক্লাস আমি নেব। কালকে যত বন্ধ থাকার কথা ছিল, কালকে তোমার যে কালকে আমি পরশু দিন তোমাদের স্টাইলেশন পড়াবো, 2 দিন আজ থেকে পড়াবো স্টাইলেশন, তাহলে কম হবে। তারপরে আর জেনারেল ব্যাকটেরিয়ার মধ্যে আর বেশি কিছু নাই, 2টা ক্লাস তাপস নেবে, ওগুলো পড়াই দেবে। এখন আগামী সপ্তাহে আমি থাকতে যদি আমি না থাকি তাহলে হয়তো আমি ক্লাস হয়তো নিতে পারবো না। এখন ঢাকায় ল্যাপটপ নিয়ে যাওয়ারও একটু টাফ হয়ে যায়। দেখি আমি পারলে আমি নেবো, না পারলে নেবো না। আমি এই জন্য এই চাচ্ছি যে এই সপ্তাহেই মঙ্গল বুধবারে স্টাইলেশন শেষ করে তারপরে বৃহস্পতিবারে যদি ইমিউনোলজি একটু হিন্স দিয়ে যাই, যদি বৃহস্পতিবার এবং শুক্রবার যদি করতে পারো তাহলে কিন্তু মোটামুটি ইমিউনোলজি কিন্তু একটু এগিয়ে থাকলো। কিন্তু তারপর পরের সপ্তাহটা যদি তোমরা করো, পুরো একবার অফ দাও বা তোমাদের তাপস্যার 2টা ক্লাস নেবে, তাহলে ভালো হয়। কিন্তু তোমরা চিন্তা করো এটা যে পরের সপ্তাহে অফ থাকলে স্যার শুক্রবারও নেন। শুক্রবার হয়তো ক্লাস নিলে তাহলে হয়তো মনে করো আমি যদি না যাই তাহলে, কারণ ইমিউনোলজি চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে। ইমিউন সিস্টেম ভালো করে না বোঝো তাহলে তোমাদের অন্যগুলা বুঝবে না। ইমিউনোলজিটা ভালো করে বুঝতে হবে, বোঝা এবং পড়তে হবে। এবং জেনারেল ব্যাকটেরিয়া যে পড়ো এটা, এজন্য আমি চাচ্ছি যে দেখি তোমার সিদ্ধান্ত নাও। তো কালকে ক্লাস হবে, কালকে স্টাইলেশন সবাইকে বলো, কালকে পরশু দিন 2 দিনে আমি স্টাইলেশন দেবো।